আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়াপুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের আজকের ফিজিক্স লাস্ট ক্লাসে। তোমরা কেমন করলা, কেমন করে প্রিপারেশন নিলে এই লম্বা জার্নিতে আমাদের সাথে? একটু বলো তো, সবাই কি সুস্থ আছো তো, ভালো আছো তো? একটু ভাইকে জানাও। প্লাস আমার কথাবার্তা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? অনেকে সালাম দিচ্ছিল অনেকক্ষণ ধরে। ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি। ঠিক আছে, দাঁড়াও। রুহানি ওয়ালাইকুম আসসালাম। নুহা এখন দেখো ঠিক হয়ে গেছে আপু। তাসনিম আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহিম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ মাহিম এখন ঠিক হয়ে গেছে। সানজিদা ওয়ালাইকুম আসসালাম। অল ওকে। রবিউল আমি কেমন আছি? না অনেক ভালো আছি। সানজিদা ভাইয়া যথেষ্ট ভালো আছি। আচ্ছা, তোমাদের তো এই যে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব লাস্ট লেকচার হইলো এই যে কিছুদিন আগেই, মানে গতকালকে, তাই না? গতকালকে লাস্ট লেকচার হইলো। তোমরা লাস্ট লেকচারে গড় মুক্ত পথ পড়ছিলা? আমাকে একটু বলো তো। শিহাব অবশ্যই আছে, ভাইয়ারা সবাই বেঁচে আছে, কি আরও কিছু হয় নাই। তোমরা কি গড় মুক্ত পথ পড়ছিলা? একটু জানাও আমাকে। যে রবি বলছে না ভাইয়া। শিহাব বলল তো ভাইয়া, মানে গতকালকে লেকচারে কি গড়মুক্ত পথ পড়েছিলা? ওকে। জান্নাত বলছে যে তোমার আমার সাথে আকাশ ভাইয়ের সাথে লাস্ট ক্লাস। ইয়েস, আকাশ ভাইয়ের সাথে লাস্ট ক্লাস। ঠিক আছে। সে বলছে না ভাইয়া পড়া হয় নাই, পড়া হয় নাই। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আজকে আমরা গড়মুক্ত পথ থেকে শুরু করে সব কিছু পড়ে ফেলবো। আজকে টপিক ছোট, ছোট্ট টপিক। দেখো, লাস্ট লেকচারে তোমাদেরকে আমি তরঙ্গ পড়াইছিলাম, মানে লাস্ট দিন যেদিন তোমাদের সাথে ভাইয়া দেখা হয়েছিল, ওই দিন তো তরঙ্গ তো অনেক বড় ছিল, পুরো একটা চ্যাপ্টার ছিল। সেখানে আজকে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এমনিতেই চ্যাপ্টারটা ছোট, আবার অনেক কিছু এই চ্যাপ্টারে তোমরা তাপগতিবিদ্যায় মতো করে পড়ো, আবার অনেক কিছু তোমরা ওই যে কেমিস্ট্রির পরিবেশ রসায়নে পড়ো। তোমাদের কিন্তু এই চ্যাপ্টার সম্পর্কে এগুলো পড়াশোনা আছে, আগে থেকেই পড়াশোনা আছে, তাই না? সো এমনিতে আদর্শ গ্যাস চ্যাপ্টারটা অনেক ছোট, তার উপর আবার সর্বশেষ ক্লাস ফিজিক্সের। সো খুব চিলভাবে শেষ করবো, হ্যাঁ। এবং আজকের ক্লাস নিয়ে আমার কিছু কথাবার্তা আছে। এই লেকচারটা যেটা এখন তোমাদেরকে আমি নিব, আমি আশা রাখবো তোমরা এইচএসসিতে কমন পাবা। পুরা এই চ্যাপ্টার থেকে 8-10 নাম্বার কমন পাবা এই লেকচার থেকে, মোস্ট প্রবাবলি। ঠিক আছে মাহিম, আমিও মিস করব অনেক। তোমাদেরকে অনেক মিস করব। মাহিম বলছে ভাই আপনাকে অনেক মিস করব। আমি মিস করব তোমাদেরকে, অবশ্যই মিস করব। বাই দ্য ওয়ে, মিস করার কিছু নাই। সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা চলেই আসলো, আর বেশি দিন নাই। এবং জানো তোমরা আজকে এসএসসি পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। সো এইচএসসি পরীক্ষা ভালো মতো দাও। ইনশাল্লাহ সামনে তোমাদের সাথে ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলোতে দেখা হবে। হোপফুলি সামনাসামনি কোনো না কোনো ব্রাঞ্চে, আমাদের বাংলাদেশের কোনো না কোনো ব্রাঞ্চে তোমাদের সাথে দেখা হয়েই যাবে। আর দেখা হয়ে গেলে অবশ্যই হাই হ্যালো দিও। ঠিক আছে, শুরু করছি। ওকে আফিয়া, লেটস স্টার্ট। সবাই কি রেডি? এবং সব কিছু ক্লিয়ার আছে নাকি বলো। আর দেরি করব না, অনেকক্ষণ ওয়েট করলাম সবার জন্য। মোটামুটি এখন সবাই চলে আসছে। সবাই একটু রেডি বা ওয়াই লিখে বলে দাও তো, তাহলে আমি বুঝবো যে সব ঠিকঠাক আছে, আমি শুরু করে দিব। হ্যাঁ জান্নাত, দ্যাট ওয়াজ ভেরি গুড। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চলো শুরু করে দিই। আজকে আমরা পড়বো কি, আজকে আমাদের টার্গেট কি, চলো আগে সেটা তোমাদেরকে একটু দেখাই। আজকে আমরা পড়বো হচ্ছে স্বাধীনতার মাত্রা, অবশ্যই পড়বো। এই টপিক খুবই সহজ। তারপর দেখব শক্তির সমবিভাজন নীতি। তারপর আমরা পড়বো হচ্ছে জলীয় বাষ্পর যে চাপ, সেগুলো নিয়ে দেখব। তারপর শিশিরাঙ্ক পড়বো, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা। এই পার্টগুলো থেকে পরীক্ষার প্রশ্ন চলে আসে। হাইগ্রোমিটার, আর্দ্রতা বের করা, এই প্রত্যেকটা পার্ট শিখব। সেই সাথে সাথে আমরা গড় মুক্ত পথও শিখব, যেহেতু তোমরা লাস্ট লেকচারে গড় মুক্ত পথ পড়ো নাই। সো আমি সুন্দর করে নোট ডাউন করে নিয়ে আসছি, যাতে তোমাদের এগুলো বুঝতে সুবিধা হয়। দ্যাটস ইট। গড় মুক্ত পথ সহ আমরা শিখব। অবশ্যই দোয়া করব তোমাদের জন্য, অবশ্যই। রিফা এখন দেখো ঠিক আছে। ওকে, লেটস স্টার্ট। শুরু করি। অ্যাট ফার্স্ট দেখো, আমাদের লাস্ট লেকচারে আমরা গ্যাসের গতিতত্ত্ব দেখছি, তাই না? গ্যাসের গতিতত্ত্ব তোমাদের আইডিয়া আছে। এবং বেশ কিছু স্বীকার্য ছিল যে আমাদের যে আদর্শ গ্যাসের যে অণুগুলো, এরা পরস্পর একে অপরকে আকর্ষণ করে না। তারপর এদের আয়তন খুবই নগণ্য, পাত্রের আয়তনের তুলনায় এর আয়তন আমরা শূন্য ধরতে পারি। তারপরে আদর্শ গ্যাসের যে অণুগুলো আছে, তাদের কি থাকে না, কোনো বিভব শক্তি থাকে না, পুরা শক্তিটাই গতিশক্তি থাকে। তারপর যখন পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষ করে, সংঘর্ষগুলো স্থিতিস্থাপক হয়। এরকম প্রত্যেকটা বৈশিষ্ট্য তোমরা পড়েছো। এবং এই যে স্বীকার্য, যে গতিতত্ত্বের স্বীকার্য থেকে আমরা পড়ছিলাম পিভি সমান 1/3 mn CSC স্কোয়ার। এই সিটাকে আমরা সিআরএমএস বলতাম, যে গ্যাসের অণুর যে বেগ, তাই না? বর্গমূল গড় বর্গ বেগ। এটাও তোমরা লাস্ট লেকচারে পড়ছো, তোমাদের ভাইয়া সুন্দর করে পড়াই দিচ্ছে। এখন আমি একটা ছোট্ট কাজ করি, একটু দেখো। আমরা পরের লাইনটা এরকম লিখতে পারি, পিভি সমান 1/3। আচ্ছা, mn, এটা কি?
স্মল এম হচ্ছে একটা অণুর ভর আর এন হচ্ছে অণুর সংখ্যা। একটা অণুর ভরকে মোট অণুর সংখ্যা দিয়ে গুণ দিলে আমরা কি পাবো? মোট ভর পাবো। যতগুলো অণু আছে তাদের মোট ভর পাবো ইন্টু সি স্কোয়ার বা সিআরএমএস স্কোয়ার, যাই বলো না কেন। নেক্সট লাইনটা দেখো, পিভি সমান লেখা যায় কি 2/3 ইন্টু হাফ, একই কথা। 1/3 যে কথা, 2/3 ইন্টু হাফ একই কথা, ইন্টু ডাব্লিউ সিআরএমএস স্কোয়ার। এখন দেখো এইটুকের দিকে তাকাও জাস্ট একটু ভালো করে, এটা আসলে কীরকম হচ্ছে? গতিশক্তির সূত্রের মতো হয়ে গেছে। দেখো হাফ এম ভি স্কোয়ার, এম মানে ডাব্লিউ, হাফ এম ভি স্কোয়ার, বেগের স্কোয়ার। এখান থেকে আমরা চমৎকারভাবে লিখতে পারি পিভি ইকুয়াল টু 2/3 ইকে। এই যে গতিশক্তির সমান হচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার। তারপর লাইনটা লেখা যায় ইকে সমান 3/2 পিভি। আর আমরা জানি পিভি সমান লেখা যায় এনআরটি, 3/2 এনআরটি। তোমাদের কেমিস্ট্রিতে যখন পড়াইছে ভাইয়ারা, তখন বলছে দুনিয়া যদি উল্টায়ও যায় তারপরেও গতিশক্তির সূত্র কি 3/2 এনআরটি বা 3/2 এনকেটি। আমাকে বলো তো, এভাবে বলছে না যে যদি পৃথিবী উল্টায়ও যায় এখানে সবসময় 3 দিতে? একটু জানাও তো ভাইয়াকে, 3 নিয়ে বলছে না, 3 হ্যাঁ, সে বলছে জি ভাইয়া, কেমিস্ট্রিতে বলছে যে গতিশক্তি বের করার সূত্র সবসময় কত দিতে? 3/2 এনআরটি দিতে বলছে, 3/2। ফিজিক্সে কিন্তু এখানে আমরা 3 না, মাঝে মাঝে 3 দিব, মাঝে মাঝে 5 দিব, মাঝে মাঝে 6 দিব, অনেক কিছু দিব। কেন? কারণ ফিজিক্সে আমরা স্বাধীনতার মাত্রা বলে একটা টার্ম শিখি। তোমরা জানো এক পারমাণবিক গ্যাসের জন্য একরকম হয়, দুই পারমাণবিক গ্যাসের জন্য একরকম হয়, বহু পারমাণবিক গ্যাসের জন্য একরকম হয়, এবং এখান থেকে কিন্তু সিকিউ আসতে পারে। সো ভালো করে দেখো। সো এগুলো আমরা এখন পড়বো সুন্দর করে। আর অনেকে বলতে পারে ভাইয়া এই সূত্রটা কোথা থেকে আসছে, এটা একটু দেখাই দেই। দেখো এর পরের লাইনটা আমরা এরকম লিখতে পারি, যদি একটু সাজাই দেই তোমাদেরকে, এখান থেকে দেখাই যে এর পরের লাইনটা থেকে দেখো পি সমান কি আসে 1/3, ওকে, তারপর কি W/V, আয়তনটাকে এদিকে নিয়ে আসলাম W/V, ওকে, ইন্টু সি স্কোয়ার। এবার দেখো W/V মানে কি? ভর বাই আয়তন মানে হচ্ছে ঘনত্ব। তাহলে আমরা লিখতে পারি P ইকুয়াল টু 1/3, P ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার। সো এই প্রবলেমগুলো কেন পড়াই দিলাম? যে কোনো একটা থেকে তোমাদের পরীক্ষায় ম্যাথ চলে আসতে পারে, যাতে তোমরা কনফিউজ না হয়ে যাও। ওকে, ভেরি সিম্পল। সবাই বুঝছো? আমাকে একটু ওয়াই লিখে জানাও। নর্মাল ক্যালকুলেশন করছি, জাস্ট এই আয়তনটাকে আমরা এই দিক থেকে এদিকে নিয়ে আসছি, আর কিছুই না, শিফট করে ভাগ হয়ে গেছে। W/V মানেই ঘনত্ব। ওকে, সবাই ক্লিয়ার? চলো আগে যাই। এরপরে দেখো স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা কি? একটা গ্যাসের অণু মুক্তভাবে যতগুলো দিক বরাবর যেতে পারে, যতগুলো স্থানাঙ্ক বরাবর যেতে পারে, যতগুলো দিক বরাবর তার শক্তি পাওয়া যায়, সেগুলোকে বলা হয় কি? তার স্বাধীনতার মাত্রা। ওকে, স্বাধীনতার মাত্রাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? স্বাধীনতার মাত্রাকে আমরা প্রকাশ করি এফ দিয়ে। একটা গ্যাসের অণুকে আমরা এর গতিকে প্রকাশ করতে যতগুলো স্থানাঙ্ক ব্যবহার করি, যত দিকে এটা মুভ করতে পারে, যত দিকে আমরা গতিশক্তি পাই, এই দিকগুলোকে বলা হয়, মানে এই সংখ্যাটাকে বলা হয় কি? স্বাধীনতার মাত্রা। ওকে, আর স্বাধীনতার মাত্রা এক একটা অণুর জন্য এক এক রকম, যেগুলো আমরা এখন বের করা শিখব। দেখো যখন এক পারমাণবিক গ্যাসের অণু নিয়ে আমরা চিন্তা করব, লাইক মনে করো এক পারমাণবিক কি হতে পারে? হিলিয়াম হতে পারে, নিয়ন হতে পারে। এদের জন্য রৈখিক গতিশক্তির জন্য স্বাধীনতার মাত্রা পাওয়া যাবে 3টা, এখানে আমরা 3 দিয়ে দিব। ঘূর্ণন গতিশক্তির জন্য কোনো স্বাধীনতার মাত্রা পাওয়া যাবে না, অর্থাৎ সর্বমোট স্বাধীনতার মাত্রা পাওয়া যাবে কয়টা? 3টা। ঠিক আছে, যদি দ্বিপারমাণবিক গ্যাস হয়, দ্বিপারমাণবিক, লাইক মনে করো অক্সিজেন, নাইট্রোজেন, এরকম, এদের জন্য রৈখিক গতিশক্তির জন্য স্বাধীনতার মাত্রা পাওয়া যায় 3টা, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ বরাবর। আর ঘূর্ণন গতিশক্তির জন্য পাওয়া যায় 2টা স্বাধীনতার মাত্রা, অর্থাৎ মোট স্বাধীনতার মাত্রা পাওয়া যায় কয়টা? 5টা। আর যদি বহু পারমাণবিক গ্যাস হয়, লাইক মনে করো সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, মিথেন, এদের জন্য রৈখিক গতিশক্তির জন্য পাওয়া যায় 3টা ডিগ্রিস অফ ফ্রিডম, ঘূর্ণনের জন্য পাওয়া যায় 3টা, মোট পাওয়া যায় হচ্ছে 6টা স্বাধীনতার মাত্রা। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা কি? যদি বহুপারমাণবিক গ্যাসটা তোমার সরল রৈখিক শেপ হয়, মানে লিনিয়ার শেপ হয়, সরল রৈখিক শেপ, দ্যাট মিনস ফর এক্সাম্পল এটা হতে পারে কার্বন ডাইঅক্সাইড, আবার কার্বন সালফাইডও হয়, কিছু কিছু বইয়ে দেখবা কার্বন সালফাইড আছে, কার্বন সালফাইডও হয়।
এই কার্বন ডাইঅক্সাইড, কার্বন সালফাইড, এদের শেপ কীরকম? সরল রৈখিক। দ্যাট মিন্স এদের শেপ হচ্ছে যে এরকম, দেখো এই যে কার্বন, এই যে অক্সিজেন, এরকম সরল রৈখিক শেপ। লাইক কার মতো? এই যে দ্বিপারমাণবিক গ্যাসগুলোর মতো। অক্সিজেন, নাইট্রোজেন যেমন সরল রৈখিক শেপ, এদের শেপ হচ্ছে সরল রৈখিক। তাই এদের ক্ষেত্রে রৈখিক গতিশক্তির জন্য স্বাধীনতা মাত্রা পাওয়া যায় 3টা, ঘূর্ণনের জন্য পাওয়া যায় 2টা। কারণ এদের শেপটা হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাসগুলোর মতো সরল রৈখিক। এবং সর্বমোট স্বাধীনতার মাত্রা পাওয়া যায় কয়টা? 5টা। এখন ডিয়ার ভাইয়াপুরা, তোমরা এটা বলছো যে ভাই এগুলো তো আমরা জানি, এগুলো আমরা পড়ছি। আমি তোমাদেরকে একটু ছোট্ট করে হালকা করে দেখাই দিই, তোমাদের তাহলে এই জায়গার নলেজটা খুব সুন্দরভাবে স্ট্রং হবে। দেখো, এই মনে করো একটা একপারমাণবিক গ্যাস লাইক হিলিয়াম। হিলিয়াম গ্যাস রৈখিক গতিশক্তি কয়টা অক্ষ বরাবর পেতে পারে? রৈখিক গতিশক্তি তোমরা তো বুঝতেই পারতেছো যে ভাই এটা এক্স অক্ষ বরাবর রৈখিক গতিশক্তি পেতে পারে, ওয়াই অক্ষ বরাবর রৈখিক গতিশক্তি পেতে পারে, জেড অক্ষ বরাবর রৈখিক গতিশক্তি পেতে পারে। অর্থাৎ রৈখিক গতিশক্তির জন্য স্বাধীনতার মাত্রা আমরা কত ধরতে পারবো? 3টা, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, আর এটা কি জেড অক্ষ বরাবর। এবার তোমাদেরকে আমি ঘূর্ণন গতিশক্তির জন্য পড়াই। দেখো, এই হচ্ছে হিলিয়াম গ্যাস। হিলিয়াম গ্যাসটা মনে করে ঘুরতেছে, ধরলাম ফার্স্টে ও এক্স অক্ষের সাপেক্ষে ঘুরছে। এক্স অক্ষের সাপেক্ষে ঘুরলে ওর জন্য কোনো ঘূর্ণন গতিশক্তি আমরা পাই না। কেন ঘূর্ণন গতিশক্তি পাই না? ঘূর্ণন গতিশক্তি ইকে সমান হয়, তোমরা জানো, ½ I⍵²। এখন দেখো, এই হিলিয়াম গ্যাসটা যখন ঘুরছে এক্স অক্ষের উপরে, তখন নিজ অক্ষের সাপেক্ষে ঘুরে। নিজ অক্ষের সাপেক্ষে ঘুরলে এই যে আর এর মান, এটা কিন্তু অণুর ব্যাসার্ধের সমান হয়। অর্থাৎ আর এর মানটা খুবই ছোট হয়, প্রায় 0-র কাছাকাছি, খুবই ছোট হয়। তাহলে আমরা আয়ের মানটাও পাই না, আয়ের মানও খুবই ছোট হয়। অর্থাৎ কোনো ঘূর্ণন গতিশক্তি আমরা এক্ষেত্রে পাই না। একই ঘটনা একপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর হয়, জেড অক্ষ বরাবর হয়। তাই এক্ষেত্রে ঘূর্ণন কোনো গতিশক্তি পাওয়া যায় না। এক্স অক্ষ বরাবরও তুমি পাবা না। তুমি যদি ওয়াই অক্ষ বরাবর ঘুরাইতা, এই ওয়াই অক্ষ বরাবরও পাবা না। তুমি যদি জেড অক্ষ বরাবর ঘুরাইতা, জেড অক্ষ বরাবরও কোনো ঘূর্ণন গতিশক্তি পাবা না। এই ঘটনাটা ঘটে কার ক্ষেত্রে? একপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে। যখন আরেকটু বড় হবা, এগুলো খুব ভালো মতো শিখতে পারবা। আরেকটা গতিশক্তি আছে যেটাকে বলে কম্পন গতিশক্তি, ভাইব্রেশনাল গতিশক্তি। এটা অনেক বেশি তাপমাত্রার জন্য হয়। যে ধরনের তাপমাত্রা প্রায় মনে করো 1000 কেলভিন, 1500 ডিগ্রি সেলসিয়াস, 2000 ডিগ্রি সেলসিয়াস, এত বেশি তাপমাত্রার জন্য হয়, যেটা আমাদের সাধারণ তাপমাত্রায় হয় না। সো ভাইয়াপুরা, আমাকে বলো, তোমরা এইটুকু বুঝছো? এই জিনিসটা ভালো মতো মনে রাখতে পারবা তো? ইন ডিটেলস ব্যাখ্যা তোমরা পড়বা ইউনিভার্সিটিতে, যে আমরা পড়ছি খুব সুন্দর করে এগুলো। একটু ওয়াই লিখে ভাইয়াকে জানাও। ভেরি ক্লিয়ার, নাইস। আজকে লেকচার অনেক সহজ লাগবে, ইজি লেকচার। অনন্যা বলছে জি ভাই বুঝছি, নাবিহা সানজিদা বলছে জি ভাই একদম ক্লিয়ার আছে, রিয়াদ, রুহানি, নুহা সব বলছে ভাইয়া ঠিক আছে। ওকে, সামনে আগে গেলাম তাহলে। সো যেভাবে তোমাকে আমি এক পারমাণবিক গ্যাসের জন্য দেখাইলাম, এভাবে চাইলে দ্বিপারমাণবিকের জন্য দেখা যায়, এভাবে চাইলে হচ্ছে বহু পারমাণবিকের জন্য দেখানো যায়। আপাতত চলো আমরা সামনে চলে যাই। সো ভাই এখানে দেখাইছি তোমাকে কার জন্য? পুরো ঘটনাটা আমি তোমাকে দেখাইছি এক পারমাণবিক গ্যাসের জন্য। এক পারমাণবিক গ্যাসের জন্য দেখাইছি পুরো ঘটনাটা আমি তোমাকে। এক পারমাণবিক গ্যাস, তার জন্য সুন্দর করে দেখাইছি। ওকে, চলো সামনে আগে যাই। এবার ডিয়ার ভাইয়াপুরা, একটা টপিক একটু মনে করতে হবে, তোমরা অনেকে হয়তো ভুলে গেছো। শক্তির সমবিভাজন নীতি ক নাম্বারে আসে? শক্তির সমবিভাজন নীতি কি? ইকুইপার্টিশন থিওরি অফ এনার্জি। শক্তির সমবিভাজন নীতি বলে, লিখে দিই দাঁড়াও, পরে তোমরা রিভিশন দিবা না। শক্তির সমবিভাজন নীতি, নামে দেখো বলা আছে সমবিভাজন, সমানভাবে শক্তি বিভাজন হবে, সমবিভাজন নীতি। শক্তির সমবিভাজন নীতি। শক্তির সমবিভাজন নীতি কি বলে? শক্তির সমানভাবে বিভাজন হবে, সমানভাবে বণ্টিত হবে। এবং কি বলে দেখো, প্রত্যেকটা স্বাধীনতার মাত্রায়, প্রত্যেকটা স্বাধীনতার
মাত্রায় হাফ কেটি পরিমাণ, হাফ কেটি, প্রত্যেকটা স্বাধীনতার মাত্রায় হাফ কেটি পরিমাণ শক্তি বণ্টিত হবে, শক্তি বণ্টিত হবে। আচ্ছা, কে কি তোমাদের মনে আছে? কে কে কি ছিল? অবশ্যই মনে আছে। অ্যাভোগাড্রো ধ্রুবক থেকে আমরা ভাগ দিতাম ওই যে মোলার গ্যাস ধ্রুবককে, মোলার গ্যাস ধ্রুবক ভাগ অ্যাভোগাড্রো ধ্রুবক করতাম। আমাদের আসতো কি বোল্টজম্যান ধ্রুবক, তোমরা পড়েছো, আমি তো একটু দাগাই দিই। কে ছিল হচ্ছে আর বাই অ্যাভোগাড্রো সংখ্যা, তাই না? একদম ইজি, আমরা কিন্তু বের করে ফেলছিলাম। আর এফ ছিল 8.314, আর অ্যাভোগাড্রো ধ্রুবক কত ছিল? 6.023 ইন্টু 10⁻23, 1.38 10⁻23 চলে আসতো। এগুলো আমরা পড়ছি, আমাদের সবার মনে আছে। আচ্ছা দেখো তাহলে আমাদের সমবিভাজন নীতি কি বলছে? প্রত্যেকটা স্বাধীনতার মাত্রায় হাফ কেটি করে শক্তি বণ্টিত হবে। এই কথাটা একটু বুঝো। ধরো তোমার কাছে 10 টাকা আছে, তুমি 10 টাকা 2 জনকে বন্টন করে দিবা, তাহলে একজন কত করে পাবে? 5 টাকা 5 টাকা করে পাবে। 10 টাকা আমি 2 ভাগ করে দিচ্ছি, তাহলে এক একজন কত করে পাচ্ছে? 5 টাকা 5 টাকা করে পাচ্ছে। অর্থাৎ টাকাটা এখানে ভাগ হয়ে গেছে। একইভাবে বলে প্রত্যেকটা স্বাধীনতার মাত্রায় কতটুকু করে শক্তি পাবে? শক্তি পাবে হাফ কেটি করে। প্রত্যেকটা স্বাধীনতার মাত্রায় শক্তি পাবে কতটুকু করে? হাফ কেটি করে শক্তি পাবে প্রত্যেকটা স্বাধীনতার মাত্রায়। তাহলে এখন তোমরা একটু করে মিলাই নাও। একটা স্বাধীনতার মাত্রায় শক্তি পাচ্ছে কত? হাফ কেটি। যদি আমি লিখে দিই তোমাদের এখানে, একটা স্বাধীনতার মাত্রায় শক্তি পাচ্ছে কতটুকু? হাফ কেটি পরিমাণ। তাহলে যদি এফ সংখ্যক স্বাধীনতার মাত্রা থাকে, শক্তি কতটুকু পাবে? শক্তি কতটুকু পাবে? F/2 কেটি পরিমাণ। দেখো বুঝছো নাকি? গ্যাসের একটা অণু যার যদি স্বাধীনতার মাত্রা একটা হয়, তাহলে হাফ কেটি পরিমাণ শক্তি পাই। গ্যাসের ওই অণুটা তার যদি স্বাধীনতার মাত্রা এফ সংখ্যক হয়, তাহলে কতটুকু শক্তি পাবে? F/2 কেটি। একটা কলার দাম 5 টাকা হলে 10টা কলার দাম কত? গুণ করে দাও। একটার জন্য শক্তি পাইছে হাফ কেটি, এফ সংখ্যকের জন্য শক্তি কত পাবে? F/2 কেটি। আমি এভাবে ছোটবেলায় মনে রাখতাম। অর্থাৎ একটা গ্যাসের অণুর গতিশক্তি আমরা লিখতে পারি কত? F/2 কেটি। একটা গ্যাসের অণুর গতিশক্তি হচ্ছে F/2 কেটি। দ্যাটস ইট, সিম্পল। এখন একটা না থেকে যদি n সংখ্যক অণু থাকে, অনেকগুলো অণু আছে, তখন কিভাবে করবা? একটা অণুর গতিশক্তি F/2 কেটি, এটাকে গতিশক্তি বলে, মাঝে মাঝে গড় গতিশক্তি বলে, একই কথা। একটা অণুর জন্য আছে F/2 কেটি, তাহলে n সংখ্যক অণুর জন্য কি হবে? বুঝেই গেছো, আমি লিখতে পারবো F/2 n কেটি। একটা অণুর জন্য যদি F/2 কেটি হয়, n সংখ্যক অণুর জন্য কি হবে? F/2 n কেটি। ডিয়ার ভাই আপুরা, ভালো করে শোনো, আমার ট্রিক্সটা কিরকম ছিল? যদি বলতো n সংখ্যক অণু আছে, n সংখ্যক, তুমি যদি এখানে n বসাও, তখন আমরা দিব সবসময় বোল্টজম্যান ধ্রুবক কে, কারণ এক্ষেত্রে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যাতে ভাগ দিয়ে দিচ্ছি, অণুর সংখ্যার জন্য হিসাব করছি। যদি পরীক্ষায় বলে n মোল গ্যাসের গতিশক্তি কত, n মোল, তখন কি করবা? F/2, এখানে মোল সংখ্যা যখন নিয়ে আসবা, কের জায়গায় চলে আসবে মোলার গ্যাস ধ্রুবক। চেঞ্জটা দেখো, তাহলে তোমরা মোটামুটি ক্লিয়ার করে ফেলতে পারবা। চেঞ্জটা কি? এই অনুসংখ্যার জায়গায় নিয়ে আসবা মোল সংখ্যা, আর কের জায়গায় চলে আসবে ক্যাপিটাল আর। কারণ মোল সংখ্যা বললে আমরা সবসময় কি নিই? মোলার গ্যাস ধ্রুবক নিই। সিম্পল। n মোল গ্যাসের গতিশক্তি কি ফর্মুলা? F/2 nRT। এখন ডিয়ার ভাই আপুরা খুব ভালো করে দেখো, একটু আগে আমরা প্রমাণ করছিলাম, এই যে ইকে সমান কি? 3/2 nRT। তাহলে স্বাধীনতার মাত্রা যদি 3 হয়, তুমি বসাবা 3/2 nRT। যদি স্বাধীনতার মাত্রা 5 হয়, তখন কত হবে? 5/2 nRT। যদি স্বাধীনতার মাত্রা 6 হয়, তখন কি হবে? 6/2 nRT। যেটা আমরা এই যে এখানে দেখলাম, এই যে 5/2 nRT, 6/2 nRT। সিম্পল। যদি বলে W ভরের একটা গ্যাসের গতিশক্তি কত, দেখো একদম সিম্পল, F/2 স্মল n তো মোল সংখ্যা, আমরা লিখতে পারি কি? W/m। অবশ্যই লিখতে পারবো W/m। মোল সংখ্যা মানে কি? ভর বাই গ্যাসের মোলার ভর, তাই না? ইন্টু RT। সো ডিয়ার ভাইয়া পুরা বলো, এই ট্রিক্স করে যে আমরা পড়লাম, সবাই কি ক্লিয়ার তো? মনে থাকবে, একটু ওয়াই লিখে জানাবা। এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা, নাবিহা মানে ডিগ্রিস অফ ফ্রিডম থেকে আসছে।
অনন্যা বলছে জি ভাই সব বুঝছি যা যা বলছেন। নুহা পারফেক্ট, রাশফি, রুহানি সব ঠিক আছে। এই যে তোমাদের সাথে যে কথাবার্তাগুলো হয় জানো, এই যে আজকে তোমাদের ক্লাস তো ফিজিক্স শেষ হয়ে যাবে, আর দেখা হবে না, একটু খারাপই লাগতেছে। যাই হোক, ব্যাপার না, আবার দেখা হবে অ্যাডমিশনে। আচ্ছা ঐশী ঠিক আছে, দেখো আমি একবার রিক্যাপ করে দিই সুন্দর করে তোমাদেরকে, ভালো করে একবার শোনো। বিষয়টা হচ্ছে যখন বলবে এন মোল গ্যাসের গতিশক্তি কত, সেটা আমরা কিভাবে বের করলাম? দেখো একটা অণুর গতিশক্তি কত, F/2 kT। কিভাবে? একটা স্বাধীনতার মাত্রাতে গ্যাসের একটা অণু শক্তি পায় 1/2 kT পরিমাণ। এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, এটা হচ্ছে বিজ্ঞানীরা বলছে শক্তির সমবিভাজন নীতিতে। তাহলে যদি স্বাধীনতার মাত্রা F সংখ্যক হয়, ডিগ্রিস অফ ফ্রিডম F সংখ্যক হলে তখন শক্তি পাবে কতটুকু? 1/2 kT ইন্টু F। একটা গ্যাসের অণু পাচ্ছে এই যে F/2 kT, একটা গ্যাসের অণু, একটা। তাহলে n সংখ্যক গ্যাসের অণু থাকলে কি হবে? জাস্ট এর সাথে তুমি n গুণ করে দিবা, F/2 n kT। এখন এটা হচ্ছে গ্যাসের অণুর সংখ্যা যখন আছে, এবার অণুর সংখ্যা না, এবার বলছে মোল সংখ্যা। মোল বললে কি করবা? এই যে এখানে মোল সংখ্যা বসাবা, তখন এখানে বোল্টজম্যান ধ্রুবক না বসায়ে, কে না বসায় বসাবা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক আর। আরটা আসে যখন আমরা মোল সংখ্যা হিসাব করি, 5 মোল, 10 মোল, 20 মোল। তার মধ্যে ফর্মুলা কি দাঁড়াইলো? বেসিক ফর্মুলা গতিশক্তি বের করার F/2 nRT হবে যখন বলবে মোল সংখ্যা। আর যখন বলবে অণুর সংখ্যা, যে 100টা অণু, 20টা অণু, 300টা অণু আছে, তখন F/2 ওই অণুর সংখ্যা ইন্টু কেটে দিবা। আর এখানে কি বলছি? ভর বলে দিলে জাস্ট এই যে মোল সংখ্যার জায়গায় আমরা W/m লিখছি, আর কিছুই না। ওকে ঐশী, বুঝছো আপু? একটু বইলো আমাকে। তো এখন দেখো যা যা পড়াইছি এই সব কিছু এখানে তোমাদেরকে আমি সুন্দর করে নোট করে দিছি, একবার দেখলেই তোমাদের খুব ভালো লাগবে। প্রত্যেকটা কথা এখানে লেখা আছে। যদি কোনো একটা গ্যাস বহু পারমাণবিক এবং সরলরৈখিক শেপ হয়, লাইক কার্বন ডাইঅক্সাইড হতে পারে, তারপর কিছু কিছু বইয়ে দেখবা এখানে কার্বন সালফাইডও রাখে, এটাও লিখে দিলাম। এর কারণটা কি? শেপটা দেখো, এই যে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেনের শেপ হচ্ছে যে এরকম, অক্সিজেনের শেপ এরকম, নাইট্রোজেনের শেপ এরকম, অর্থাৎ এগুলো সরলরৈখিক শেপ। ঠিক একইভাবে আমাদের কার্বন ডাইঅক্সাইডের শেপটাও বহু পারমাণবিক হইলেও শেপটা কীরকম হয়? এরকম সরলরৈখিক হয়। কার্বন সালফাইডও, তো এদের ক্ষেত্রে একটু বিচিত্র হয়। দ্যাটস ইট। অনেক ভালো হবে লিজা, অনেক ভালো হবে আপু। যত প্র্যাকটিস করবা টেস্ট পেপার থেকে তত ভালো হবে। এবং আমাদের কিন্তু উদ্ভাসের প্রশ্ন ব্যাংকটাও অনেক ভালো, সব কিছুই আছে। এটা ধরে ধরে পড়ো, অনেক কিছু কভার হয়ে যাবে। ওকে, সামনে আগে চলো। সো তোমাদের জন্য একটা প্রশ্ন, তোমরা একটু সলভ করে দাও। জান্নাত, আসলে কার্বন ডাইঅক্সাইড আপু দ্বিপারমাণবিক না, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বহু পারমাণবিক, তো আচরণ করে দ্বিপারমাণবিকের মতো। এভাবে হয়তো তোমাদের কলেজে বলতে চাইছিল যে এটা বহু পারমাণবিক হওয়া সত্ত্বেও দ্বিপারমাণবিকের মতো শেপ, সরল রৈখিক, এটা হয়তো বলতে চাইছিল যে কার্বন ডাইঅক্সাইডটা বহু পারমাণবিক হওয়ার পরেও এর শেপটা, আকার হচ্ছে দ্বিপারমাণবিকের মতো। ওইটা হয়তো বলতে যে একটু গোলায় ফেলছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, প্রশ্নটা একটু পড়ো। দুইটা বন্ধু মিলে সমুদ্রের 200 মিটার গভীরে যেতে চাই। প্রথম বন্ধু 144 গ্রাম অক্সিজেন গ্যাস ভর্তি বেলুনকে সমুদ্রের নিচে নিয়ে গেল। ওকে, ভালো কথা। বলছে কি সমুদ্রের পৃষ্ঠে অক্সিজেন গ্যাসের গতিশক্তি কত? সমুদ্র পৃষ্ঠে অক্সিজেন গ্যাসের গতিশক্তি কত? তোমরা সবাই এটা সলভ করবা এবং আমাকে অ্যান্সার বলবা। আমি তোমাদের টাইম বেঁধে দিচ্ছি, ঠিক আছে? কতক্ষণ টাইম দিব? বেশি টাইম তো দেওয়ার কথা না, ছোট প্রশ্ন। টাইম তোমাদেরকে 30 সেকেন্ডেই। নাও সলভ করো। অক্সিজেন গ্যাসের গতিশক্তি কত? তাসনিম, সবসময় টেস্ট পেপার থেকে কীভাবে পড়তে হয় আমি তোমাদেরকে বলি। আমার কলেজ ছিল নরডেম কলেজ, এনডিসিতে ছিলাম আমি। হ্যাঁ, আমরা যখন পড়াশোনা করতাম নরডেম কলেজে থাকার সময়, আমার মনে আছে যে তোমার টেস্ট পরীক্ষার আগ দিয়ে মোটামুটি শেষ করে ফেলছিলাম। আর এইচএসসি পরীক্ষার আগ দিয়েও পড়াশোনা মোটামুটি হয়ে গেছিলো, মানে খুব যে বেশি হয়েছে আমি বলবো না, বাট পড়ছিলাম। এরপর কি করতাম, টেস্ট পেপার আমাদের সময় তো মনে করো এত সুন্দর করে অনলাইনে এত কিছু ছিল না। তো আমরা যেটা করতাম, টেস্ট পেপার হাতে নিয়ে ধরে ধরে খালি সলভ করতাম। আগে হচ্ছে বোর্ডের প্রশ্নগুলো সলভ করতাম, বোর্ডে যে প্রশ্নগুলো বারবার আসছে। তারপরে বোর্ডের প্রশ্ন সলভ করার পরে দেখতাম যে আরও যে কলেজগুলো আছে, যে সব কলেজ একটু কঠিন প্রশ্ন করে, ওগুলো কেমন প্রশ্ন করছে সেটা একটু একটু করে দেখতাম। খুব বেশি হয়তো দেখতে পারতাম না, বাট অ্যাটলিস্ট কিছুটা আইডিয়া নিয়ে নিতাম। সাইমা ইমা, তোমরা আমাকে অ্যান্সার দিয়ে দিয়েছো, ভেরি গুড। তোমাদের অ্যান্সার কত কত কত? আচ্ছা 28059। আচ্ছা আমি করে দেখি, দাঁড়াও, তাহলে বুঝবো যে তোমাদের ঠিক আছে নাকি। অক্সিজেন গ্যাসের গতিশক্তি চাইছে, ভুল করো না কেউ। ইকে সমান কি হবে? F/2 nRT। কেন স্মল এন? কারণ এই যে 144 গ্রাম অক্সিজেন বলে দিছে, তাহলে আমরা মোল সংখ্যা বের করতে পারবো। দেখো অক্সিজেন
কত হবে? দ্বিপারমাণবিক মানে 5, 5/2। মোল সংখ্যা তো বের করতেই পারবা, 144/32। এই জায়গায় ভুল করো না, আমি সারা জীবন ছোটবেলায় ভুল করছি। আরে বাবারে, অক্সিজেন O2 অবশ্যই 16x2 কিন্তু 32 হবে। এই জায়গায় ভুল করো না, হ্যাঁ 32। আর গ্রাম কেন? উপরেও গ্রামে আছে, নিচেও গ্রামে আছে, তাই কোনো সমস্যা হয় নাই। 140 গ্রাম, সো গ্রামে ঝামেলা হচ্ছে না। ওকে, নেক্সট। আর হচ্ছে 8.314। আর টেম্পারেচার কত? টেম্পারেচার 27°C, মানে 300। এই তো এত জুল। এটা কত আসে একটু দেখতে হবে ক্যালকুলেট করে। আচ্ছা, তোমাদেরটা বসে দিলাম, হ্যাঁ 28059, 59.75 জুল। বাহ, চমৎকার, শেষ। তোমরা যা বলছো আমি তাই বসাই দিছি, 28059.75 জুল। আচ্ছা, আমি একবার, সবার ঠিক আছে, তাও আমি একবার চেক করি, তাহলে আরও ভালো হবে। 5/2, কারণ কয়েকজন আবার অন্য অ্যান্সার বলতেছো, তো দেখি তারা। 144/32 ইন্টু 8.314 ইন্টু 300। এই যে তোমাদের ঠিক আছে তো, 28059.75 পারফেক্ট আছে। আচ্ছা, এই শোনো, এবার আমি তোমাদের একটা প্রশ্ন করব, উত্তর দাও। যদি তোমাদের বোর্ডের পরীক্ষায় একটু দুষ্টামি করে এরকম প্রশ্ন চাই যে অক্সিজেন গ্যাসের রৈখিক গতিশক্তি কত? রৈখিক গতিশক্তি কত? আবার চাইলো অন্য একটা প্রশ্ন, অক্সিজেন গ্যাসের ঘূর্ণন গতিশক্তি কত? এবার বলো কোন ক্ষেত্রে কি করবা? যখন বলবে রৈখিক গতিশক্তি, খুবই সাবধান। রৈখিক গতিশক্তি বলে সাবধান থাকতে হবে। ফর্মুলা হবে কি? ইকে সমান 3/2 nRT। যদি বলে ঘূর্ণন গতিশক্তি কত, ইকে সমান হবে 2/2 nRT। এই জায়গাতে যাতে কোনো ভুল না হয়, বারবার বলতেছি, 1% যাতে ভুল না হয়। ভেরি গুড, থ্যাংক ইউ। এই যে যখন বলবে রৈখিক গতিশক্তি তখন 3/2 nRT। ঘূর্ণন গতিশক্তি বললে আর 3 না, 2/2 nRT হয়ে যাবে। আর গতিশক্তি বা মোট গতিশক্তি বললে 5/2 nRT। সাবধানে কইরো, ঠিক আছে? সো এগুলো তোমরা পারবা। আমরা চলো পরবর্তী টপিকে চলে যাই। যেহেতু তোমরা সিআরএমএস পড়ে ফেলছো, তো আমরা এই জায়গা নিয়ে আর টেনশন না করি। সিআরএমএস পড়া হয়ে গেছে, সো এমনিতেই তোমরা এই জায়গা ভালো পারো, এই জায়গায় ঝামেলায় পড়বা না। পরীক্ষা আসলে মোটামুটি বোঝাই যায়। আগাইলাম, হ্যাঁ। এবার টপিকের নাম হচ্ছে গড় মুক্ত পথ। গড় মুক্ত পথ। গড় মুক্ত পথ জিনিসটা খুবই মজাদার। দেখো, এখানে একটা কন্টেইনার আছে, একটা পাত্র আছে, তার ভিতরে অনেকগুলো গ্যাসের অণু আছে, এটা নড়াচড়া করতেছে। ধরো এখন একটা অণু থেকে আরেকটা অণুর যে পথের দূরত্ব সংঘর্ষ করার ভিতরে, সেটাকেই বলা হয় কি? গড় মুক্ত পথ। মানে দুইটা অণু যখন একটার সাথে সংঘর্ষ করে, এই মধ্যখানে যে পথ অতিক্রম করে, সেই পথকে বলা হয় কি? তার মুক্ত পথ। আবার শোনো, ধরো এই গ্যাসের অণুটা যে এই গ্যাসের অণুকে ধাক্কা মারলো, এই যে পথটা সে ট্রাভেল করছে, সেটাকে বলা হয় মুক্ত পথ। আর গড় মুক্ত পথ বলি কেন আমরা? এক একটা অণুর জন্য মুক্ত পথ এক এক রকম হয়, তাই আমরা গড় মুক্ত পথ নেই। অর্থাৎ বিষয়টা অনেকটা এরকম। ধরো এই একটা গ্যাসের অণু, এখানে গ্যাসের অণু আছে, এখানে গ্যাসের অণু আছে, এখানে গ্যাসের অণু আছে, এখানে গ্যাসের অণু আছে। ধরো সাপোজ এটা যে বাড়ি মারলো, এটা যে বাড়ি মারলো, এটা বাড়ি মারলো, এটা বাড়ি মারলো, এটার জন্য মুক্ত পথ S1, এটার জন্য মুক্ত পথ S2, এটার জন্য মুক্ত পথ S3, এটার জন্য মুক্ত পথ S4, সাপোজ। আবার মনে করো এটাও যে এটাকে বাড়ি মারলো, এটার জন্য মুক্ত পথ এটাও আছে, ঠিক আছে? মনে করো এটাও যে এটাকে এসে বাড়ি মারলো, বাড়ি মারতেই পারে, সমস্যা নেই। ঠাস করে আবার এসে বাড়ি মারছে, বাড়ি মারলো। এই মুক্ত পথটা মনে করো S5, ধরতেই পারি আমরা। গড় মুক্ত পথ জিনিসটা আসলে কি? গড় মুক্ত পথ হচ্ছে, গড় মুক্ত পথ মানে হচ্ছে গড়। টোটাল যতগুলো পথ আছে, টোটাল যতগুলো পথ আছে সেটাকে টোটাল অণুর সংখ্যা দিয়ে, টোটাল যে অণুর সংখ্যা বা টোটাল ধাক্কার সংখ্যা, টোটাল সংঘর্ষ সংখ্যা দিয়ে ভাগ দিতে হয়। তাহলে আমরা পাই গড় মুক্ত পথ, যেটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। কেউ আবার তরঙ্গ দৈর্ঘ্য বলল না,
এখানে ল্যামডা কিন্তু গড় মুক্ত পথকে বোঝাচ্ছে। ল্যামডা বোঝাচ্ছে কাকে? গড় মুক্ত পথকে। অনেকের প্রশ্ন আসতে পারে মাথায়, ভাইয়া তাহলে ক্যাপিটাল এনটা কি? ক্যাপিটাল এনের পরিচয় হচ্ছে ধাক্কার সংখ্যা, কয়টা ধাক্কা মারল, বা সংঘর্ষ সংখ্যা, কতগুলো সংঘর্ষ করলো, কতগুলো অণু যে সংঘর্ষ করলো। ধরো 5টা অণু আছে, 5টা অণুর ভিতরে 3টা অণু সংঘর্ষ করলো, তখন এখানে এনের ভ্যালু হবে 3। যে কয়টা অণু সংঘর্ষ করবে সেই কয়টা অণুর সংখ্যা, যে কয়টা অণু এখানে ধাক্কা দিবে সেই কয়টা অণুর সংখ্যা। সো গড় মুক্ত পথ নিয়ে তোমাদের মোটামুটি আইডিয়া আই গেস আছে। এইটুক বুঝো তো? আমাকে একটু জানাও তো, তাহলে আমি সামনে নিয়ে যাবো তোমাদেরকে, অনেক সুন্দর করে বাকিটা পড়াবো। একটু ওয়াই লিখে বলো। এইটুক তো জানার কথা, তোমরা তো এইটুক পড়ছো। হ্যাঁ, সে বলছে জি ভাইয়া পড়ছি, এইটুক জানি যে গড় মুক্ত পথ হচ্ছে যে যতগুলো মুক্ত পথ থাকে সেগুলো গড়। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এখন দেখো গড় মুক্ত পথ বের করার ফর্মুলা দেখে ফেলি। চলো, ফর্মুলাটা কি? ইজি 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 পড়াশোনা। ল্যামডা এন ইকুয়াল টু সিআরএমএস ইন্টু টি। কীভাবে আসছে? সহজ একদম, তুমি দেখলেই বুঝবা। দেখো ল্যামডা এন, ল্যামডা হচ্ছে গড় মুক্ত পথ, এন হচ্ছে অণুর সংখ্যা। গড় মুক্ত পথকে অণুর সংখ্যাতে গুণ দিলে আমরা মোট পথ কতটুকু গেছে সেটা পাবো এস। এস সমান কি লেখা যায়? ভিটি। আর গ্যাসের অণুর বেগকে আমরা বলি কি? সিআরএমএস বেগ, সিআরএমএস ইন্টু টি। দেখো কি সুন্দর করে আমরা ফর্মুলাটা নিয়ে আসলাম। ল্যামডা ইন্টু এন মানে কি? গড় মুক্ত পথ ইন্টু অণুর সংখ্যা, মানে অণুগুলো মোট কতটুকু পথ গেছে, অণুগুলো মোট এতটুকু পথ গেছে, এবং এটা আমরা জানি সমবেগে যায়, তাহলে এস সমান ভিটি। গ্যাসের অণুর বেগ হচ্ছে কি? সিআরএমএস বেগ। সো এইভাবে তোমরা সূত্রটা মনে রাখতে পারো, খুব ইজিলি মনে রাখা যায়। এটা মুছে দিই, তোমাদের এমনিই মনে থাকবে। এখন এখানে কোনটার কি পরিচয়? সিআরএমএস হচ্ছে গ্যাসের অণুর বেগ, টি হচ্ছে মোট সংখ্যা মানে সময় কতটুকু লাগলো, এন হচ্ছে ধাক্কার সংখ্যা বা সংঘর্ষ সংখ্যা, আর ল্যামডা হচ্ছে কি? গড় মুক্ত পথ। অনেকে এই লাইনটা বুঝে না, আমি অনেক বাচ্চা কাচ্চাকে দেখছি পড়াইতে পড়াইতে যে প্রতি সেকেন্ডে সংঘটিত ধাক্কার সংখ্যা কেন সিআরএমএস বাই ল্যামডা, এটা অনেকে বুঝে না, খুব বড় কনফিউশন থাকে। আমার খুব ভালোই লাগে দেখলে, কারণ এই ছোটো ছোটো জিনিসগুলোতে তোমাদের কনফিউশন থাকে তো মজা লাগে দেখতে। দেখো ল্যামডা এন সমান সিআরএমএস ইন্টু টি, তাহলে ধাক্কার সংখ্যা কত? এন হচ্ছে ধাক্কার সংখ্যা, ধাক্কার সংখ্যা ইকুয়াল টু কী লেখা যাবে? সিআরএমএস বাই ল্যামডা ইন্টু টি। তাহলে যদি 1 সেকেন্ড হিসাব করতে হয়, তুমি টাইম 1 সেকেন্ড দিয়ে দিবা, তাহলে 1 সেকেন্ডে ধাক্কার সংখ্যা কত? 1 সেকেন্ডে ধাক্কার সংখ্যা ধরলাম এন প্রাইম ইকুয়াল টু সিআরএমএস বাই ল্যামডা। না বুঝার কি আছে? দেখ কত সহজ। 1 সেকেন্ড, টাইম 1 সেকেন্ড বসাইছি, তাহলে 1 সেকেন্ডে ধাক্কার সংখ্যা কত? সিআরএমএস বাই ল্যামডা। প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা হচ্ছে কি? সিআরএমএস বাই ল্যামডা। সো এগুলো আসলে মানে না বুঝার কিছু নেই, অনেক সহজ জিনিস। প্রতি সেকেন্ডে সংঘর্ষ সংখ্যা হচ্ছে কি? সিআরএমএস বাই ল্যামডা। ওকে, আগে যাই। এবার গড় মুক্ত পথ বের করার আমাদের বইয়ে 3 জন বিজ্ঞানীর ফর্মুলা আছে, তোমরা পড়বা কাটটা? অবশ্যই অবশ্যই পড়বা বিজ্ঞানী ম্যাক্সওয়েলেরটা। এটা সবচেয়ে বেশি মানে অ্যাকুরেট আমরা ধরে নিই, এবং সেটা কি মনে করাই দিই। ল্যামডা ইকুয়াল টু কী ছিল? 1/√2 পাই এন সিগমা স্কোয়ার। এটা বলছে ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল কি বলছে? ল্যামডা ইকুয়াল টু 1/√2 পাই এন সিগমা স্কোয়ার। ওকে, এবার ক্লসিয়াস কি বলছে? আমাদের বিজ্ঞানী ক্লসিয়াসও একই কথা বলছে, সেম কথাই বলছে, যেভাবে তোমাদের ম্যাক্সওয়েল বলছে ক্লসিয়াসও ঠিক একইভাবে বলছে। কপি করে দিই, একই কথা বলছে। এটা কোনো কথা? এভাবে কপি হলে হবে? ধরো এই যে কপি করে দিলাম, সেম কথা বলছে। বোল্টসম্যানও সেম কথা বলছে, এটাও কপি করে দিলাম, যেহেতু একই কথা বলছে, তাই না? একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি? যখন ক্লসিয়াস বলছে, ক্লসিয়াস উনি এই যে √2 এই টার্মটা আনে নাই, √2কে তাহলে সরাই দিই, যা ফেলে দিছি। এটা ক্লসিয়াস হচ্ছে বলে নাই, উনি এই যে √2টা আনে নাই, অর্থাৎ ম্যাক্সওয়েল √2 দিয়ে এই সমীকরণটাকে আর একটু বেশি শুদ্ধ করছে। মানে ক্লসিয়াস যখন হিসাব করছে, উনি ধরে নিয়েছে যে একটা গ্যাসের অণু যাইতে যাইতে বাকিগুলো অণুর সাথে ধাক্কা খায়, একটা গ্যাসের অণু যায় বাকিগুলো স্থির থাকে। পরে ম্যাক্সওয়েল বলে না, প্রত্যেকটা অণুর সাথে ধাক্কা খাইতে পারে, সবগুলি তো গতিশীল। উনি জাস্ট এখানে চেঞ্জ করছে √2 দিয়ে। তাহলে ক্লসিয়াস আর এর পার্থক্য কি? মানে ম্যাক্সওয়েল এই জায়গায় √2 নিয়ে আসছে, আর ক্লসিয়াস এই √2টা দেয় নাই। ঠিক আছে? পরে বোল্টসম্যান উনি সূত্রটাকে আরেকটু মডিফাই করছে। উনি কি করছে? এই √2 বাদ দিয়ে এই জায়গায় আরেকটু চেঞ্জ করছে। সো এই 1 মন সরাই দিই,
যেহেতু এটা উনি চাই না, আমিও রাখবো না। এই জায়গায় বোল্টসম্যানের ক্ষেত্রে কি হবে 3/4, অর্থাৎ উনি √2 জায়গায় নিয়ে আসছে 4/3, যেটা উল্টে গেলে কি হয় 3/4 পাই এন সিগমা স্কোয়ার। ঠিক আছে, 3/4 পাই এন সিগমা স্কোয়ার। এখন বলো সূত্র 3টা তোমাদের মনে আছে তো? কোনটার কি পরিচয় আমি পড়াই দিচ্ছি, আগে সূত্র 3টা মনে আছে নাকি বলো। এমা আমি বলে দিচ্ছি আপু, তুমি একটু এদিকে তাকাও। ক্লসিয়াসের সূত্র কি 1/পাই এন সিগমা স্কোয়ার। হ্যাঁ জান্নাত, আমি সরাই দিছি 1/পাই এন সিগমা স্কোয়ার। ম্যাক্সওয়েল কি বলছে 1/√2 পাই এন সিগমা স্কোয়ার। আর বোল্টসম্যানের মতে কি হবে 3/4 পাই এন সিগমা স্কোয়ার। কোনটার কি পরিচয়? চলো পরিচয়গুলো এবার আমরা শিখে ফেলি। ফার্স্টে সিগমার পরিচয় শিখব সবার আগে। সিগমা হচ্ছে, সিগমা কি? অণুর ব্যাস। সিগমা হচ্ছে অণুর ব্যাস, ব্যাসার্ধ না, অণুর ব্যাস। মনে থাকে যেন, সিগমা হচ্ছে অণুর ব্যাস, কোনো অবস্থাতেই ব্যাসার্ধ না, ব্যাসার্ধ না, নট ব্যাসার্ধ। সিগমা হচ্ছে অণুর ব্যাস, ব্যাসার্ধ না, ব্যাসার্ধ না, ব্যাসার্ধ না, ভুল যাতে না হয়। সিগমা হচ্ছে অণুর ব্যাস, আমি লিখে দিই ব্যাসার্ধ নয়, অণুর ব্যাস, মনে রেখো। ওকে, আর কি আছে নতুন? স্মল এন। স্মল এনটা কি এখানে? স্মল এন হচ্ছে একক আয়তনে, একক আয়তনে অণুর সংখ্যা, একক আয়তনে অণুর সংখ্যা। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি কি জানো? আমরা বলতে পারি ইকুয়াল টু ক্যাপিটাল এন বাই ভি, একক আয়তনে অণুর সংখ্যা। এই দুটো জিনিস মনে রাখবা। স্মল এনের পরিচয় হচ্ছে 1 মিটার কিউব আয়তনে, 1 মিটার কিউব আয়তনে অণুর সংখ্যা। 1 মিটার কিউব আয়তনে কতগুলো অণু আছে, অণুর সংখ্যা। যদি পরীক্ষায় বলে যে ধরো 5 সেন্টিমিটার কিউব আয়তনে অণু আছে 500টা, তো তোমাকে তাহলে 1 মিটার কিউব আয়তনে অণুর সংখ্যা বের করে নিতে হবে। সেটা হবে এই এন এর ভ্যালু। আর সিগমা মানে অণুর ব্যাসার্ধ না, অণুর কি ব্যাস, ব্যাস এসআই এককে নিবা। তো বলো সবাইকে একটু ক্লিয়ার? এই দুইটা ডিফারেন্স বুঝছো? ম্যাথ করতে আর তোমাদের কোনো কষ্ট হবে না, ম্যাথ এমনি করে ফেলতে পারবা। আমাকে জানাও, একটু ওয়াই লিখে বলো বুঝতে পারলে, সামনে নিয়ে যাবো তোমাদেরকে। ওকে, ঐশী বলছো ক্লিয়ার আছি ভাইয়া, ঠিক আছে, সামনে আগে গেলাম। হ্যাঁ আচ্ছা, এবার দেখো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন তোমাদের পরীক্ষায় এগুলো থেকে প্রশ্ন আসতে পারে, এই জায়গাগুলো ভালো করে দেখবা। গ্যাসের গড়মুক্ত পথ গ্যাসের তাপমাত্রার সমানুপাতিক, তাপমাত্রার সাথে সাথে সমানুপাতিক হয়। ভাই বোঝা যায়, তুমি তাপমাত্রা বাড়ায় দাও, গ্যাসের অণুগুলো দূরে দূরে সরে যাবে, অবশ্যই মুক্ত পথ বেশি হবে, বেশি দূরে যে সংঘর্ষ হবে। অর্থাৎ গ্যাসের তাপমাত্রার সাথে সাথে আমাদের গড়মুক্ত পথ সমানুপাতিক সম্পর্ক হোল্ড করে। গড়মুক্ত পথ গ্যাসের ঘনত্বের ব্যস্তানুপাতিক, যত বেশি ঘনত্ব হবে, যত বেশি ঘন হবে, তত কাছাকাছি চলে আসবে, গড়মুক্ত পথ কমে যাবে। অর্থাৎ ঘনত্বের সাথে গড়মুক্ত পথ হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এগুলো কিন্তু এভাবে তোমরা মনে রাখতে পারো। আমি তোমাদেরকে একটু প্রুফ করে দেখাই দিই। দেখো তো, ল্যামডা সমান ছিল আমাদের কি 1/√2 পাই স্মল এন সিগমা স্কোয়ার। আমি উপরে একটা অণুর ভর দিয়ে গুণ দিলাম, নিচেও একটা অণুর ভর দিয়ে গুণ দিলাম। স্মল এম হচ্ছে একটা অণুর ভর। আচ্ছা এবার দেখো, ল্যামডা ইকুয়াল টু কি আসতেছে স্মল এম বাই √2 পাই। আচ্ছা স্মল এমটা কি ছিল? ক্যাপিটাল এন বাই ভি। ভি হচ্ছে আয়তন, স্মল এমটাকে সামনে নিয়ে আসি, ইন্টু সিগমা স্কোয়ার। দেখো ল্যামডা ইকুয়াল টু m/√2 পাই। স্মল এন এর পরিবর্তে কি লিখছি? ক্যাপিটাল এন বাই ভি। স্মল এমটাকে সামনে আনছি, সিগমা স্কোয়ার। এবার লক্ষ্য করো তো তোমরা, আমরা কি লিখতে পারি? আমাদের যদি লিখি এই এন আর এম, একটা অণুর ভর হচ্ছে স্মল এম আর ক্যাপিটাল এন হচ্ছে অণুর সংখ্যা, একটা অণুর ভরকে মোট অণুর সংখ্যাতে গুণ দিলে আমরা কি পাবো? মোট ভর পাবো। লেখা যায় স্মল এম বাই √2। এখন দেখো √2 পাই সিগমা স্কোয়ার, সিগমা স্কোয়ার, √2 পাই সিগমা স্কোয়ার, √2 পাই সিগমা স্কোয়ার। স্মল এই যে স্মল এম ইন্টু ক্যাপিটাল এন মানে কি ডাব্লিউ, ডাব্লিউ বাই ভি। দেখো তুমি এখন মোটামুটি খুশি হয়ে যাবা। কেন খুশি হয়ে যাবা? আমাদের হয়ে গেছে। সুতরাং ল্যামডা সমান চলে আসছে কি স্মল এম বাই √2 পাই সিগমা স্কোয়ার ইন্টু ঘনত্ব রো। ডাব্লিউ বাই ভি ভর বাই আয়তন মানে কি? ঘনত্ব। অর্থাৎ গড়মুক্ত পথ ঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক। একবার ভালো করে দেখো,
দেখে তারপর তোমরা সিদ্ধান্ত নাও যে বুঝছো নাকি। ভালো করে ধীরে সুস্থে আগে দেখো একবার। m/√2 পাই সিগমা স্কোয়ার রো। আমি আরেকবার বলে দিই, হ্যাঁ, তোমাদের বুঝতে সুবিধা হবে। ভাইয়া তেমন কিছুই করি নাই, কি করছি জাস্ট আমি আমি উপরে স্মল এম নিচে স্মল এম দিয়ে গুণ করছি, ঠিক আছে। এবার দেখো এই স্মল এমটাকে এই যে এর কাছে নিয়ে আসছি স্মল এন এর। স্মল এন মানে কি n/v, একটু আগে দেখছিলাম অনুসংখ্যা পার আয়তনে। এবার দেখো এই যে একটা অণুর ভরকে মোট অণুর সংখ্যাতে গুণ দিলে আমরা কি পাবো, মোট ভর পাবো। মোট ভর বাই আয়তন মানেই কি ঘনত্ব। এভাবে তোমরা পরীক্ষায় আসলে দেখাই দিও, তাহলে ফুল নাম্বার পাবা। ওকে, উপরেটাও দেখাই দিই। গ্যাসের এই যে মুক্তপথ, গড় মুক্তপথ গ্যাসের তাপমাত্রার সমানুপাতিক, এটাও দেখানো যায়। কিভাবে দেখানো যায় আসলে দেখাই দিই। ল্যামডা সমান হচ্ছে 1/√2 পাই স্মল এন সিগমা স্কোয়ার। এখন একটা কাজ করি, আমরা লিখি একটু, দেখি আর দু একটা লাইন লিখি। 1/√2 পাই স্মল এন মানে কি ক্যাপিটাল এন বাই ভি, ভিটা আয়তনটা উপরে চলে গেল, ইন্টু সিগমা স্কোয়ার। দেখো বুঝতেছো নাকি, 1/√2 পাই ক্যাপিটাল এন সিগমা স্কোয়ার, উপরে আয়তন চলে গেছে, ঠিক আছে। এটা সূত্র না তুলি, এটা হচ্ছে যে মানে এই সূত্রের মডিফিকেশন, মানে মানে বেসিক সূত্রটা, এই যে তোমাদের যে সূত্র আছে না, এই যে ল্যামডা সমান 1/√2 পাই এন সিগমা স্কোয়ার, এখান থেকে আমি তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে তোমাদের পরীক্ষা আসলে তোমরা ঝামেলায় না পড়ো। তুলি এখন বুঝছো? নুহা সিকিউতে আপু হয়তো এভাবে দিবে না, বা খ নাম্বারে আসতে পারে, অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে, তুমি চাইলে এভাবে দেখাই দিতে পারো অনুধাবনমূলক প্রশ্নে। এখন বুঝছো নুহা তুলি? ঐশী আমি দেখাচ্ছি, তোমার প্রশ্নের অ্যান্সার তুমি পেয়ে যাবে আপু। ল্যামডা ইকুয়াল টু 1/√2 পাই, স্মল এন মানে কি ক্যাপিটাল এন বাই ভি, ভি আয়তনটা উপরে চলে গেছে, ইন্টু সিগমা স্কোয়ার। এবার বলো তো আয়তন তোমাদের মনে আছে ওই যে আদর্শ গ্যাসের সমীকরণ, পিভি সমান কি লেখা যায়, nRT। ভি সমান কি লেখা যাবে, nRT বাই পি, তাই না? লেখা যাবে কি nRT ডিভাইডেড বাই পি ইন্টু √2 পাই এন সিগমা স্কোয়ার। এখন তোমরা তাকাও, তোমরা তো অনেক খুশি হয়ে যাবা এটা দেখলে। কেন খুশি হয়ে যাবা? এই যে গড় মুক্তপথ তাপমাত্রার সাথে সমানুপাতিক, যদি চাপ, তারপর তোমার হচ্ছে অনুসংখ্যা, ব্যাস সবকিছু যদি ধ্রুবক থাকে। খুবই সুন্দর না? আমি কিন্তু প্রমাণ করে দিচ্ছি। ঐশী আপু তুমি বুঝছো? তুলি, নুহা, যারা প্রশ্ন করছিল বারবার, দেখো এখানে আমরা মোট আয়তন ভি, তাহলে কি হবে পিভি সমান এনআরটি। একটা কাজ করি, ভি সমান বসাই দিই এনআরটি বাই পি। দেখছো কি চমৎকার, গড়মুক্ত পথ তাপমাত্রার সাথে সমানুপাতিক, তবে বাকি জিনিসগুলো কনস্ট্যান্ট থাকতে হবে। মানে কি চাপ কনস্ট্যান্ট থাকবে, তারপর তোমার হচ্ছে অণুর সংখ্যা কনস্ট্যান্ট থাকবে, অণুর ব্যাস কনস্ট্যান্ট থাকবে, তাহলে অবশ্যই অবশ্যই গড়মুক্ত পথ গ্যাসের তাপমাত্রার সমানুপাতিক হবে। আচ্ছা সামনে নিয়ে গেলাম। এবার তোমরা দেখো তো এই ফর্মুলাটা যেটা মাত্র পড়াইলাম, আমরা কি পড়ছি, ল্যামডা ইকুয়াল টু কি আসলো, এনআরটি ডিভাইডেড বাই পি ইন্টু √2 পাই ক্যাপিটাল এন সিগমা স্কোয়ার। এখন তোমরাই বলো আমাদের গড়মুক্ত পথ চাপের সাথে কেমন সম্পর্ক, ব্যস্তানুপাতিক, যদি বাকি সব কিছু কি থাকে ধ্রুবক থাকে। অনেকে কি করে আবার তোমার হচ্ছে এটাকে ভাগ করে, এই যে স্মল এন আছে না, এটাকে ভাঙ দেয়, ভেঙে এন বাই অ্যাভোগাড্রো সংখ্যা লেখে, লিখে এই এন কেটে দেয়। এভাবে অনেকে দেখায়, একই কথা, সমস্যা নাই, ভেঙে ভেঙে চাইলে তুমি করতে পারবা। তখন এই r/n ভেঙে এই জায়গায় কে চলে আসে, বোল্টজম্যান ধ্রুবক চলে আসে। বুঝছো অনেকে কি করে, দরকার নাই, তোমরা চাইলে তোমরা জাস্ট এভাবে ব্যাখ্যা দিয়ে দিও। মানে যে মোল সংখ্যা লেখে কি অনুসংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা, লেখার পরে তোমার এই যে এই অনুসংখ্যা কেটে দেয়। আমি r/n, দেখছো এখানে কি আসতেছে, r/n, r/n মানে কি কে, এভাবে করে এই n বাদ দিয়ে কে দিয়ে লেখে, একই কথা। আলটিমেট আমাদের টার্গেট তো ফিল আপ হয়ে গেছে, আমাদের যেটা টার্গেট ছিল সেটা আমরা পূর্ণ করে ফেলছি। গড়মুক্ত পথ চাপের সাথে ব্যস্তানুপাতিক, তবে হ্যাঁ তাপমাত্রা, সিগমা, অনুসংখ্যা, এই মোল সংখ্যা সবকিছু কি থাকবে, ধ্রুবক থাকবে, ঠিক আছে। নেক্সট, গড়মুক্ত পথ গ্যাসের অণুর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, এটা তো তোমরা এমনিই বুঝো, আমাদের ফর্মুলাতেই আছে, তাই না, ফর্মুলাতেই আছে। ল্যামডা ইকুয়াল টু কি 1/√2 পাই এন
সিগমা স্কোয়ার। সিগমা স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক। সো ভাইয়া পুরা বলো, মোটামুটি যা আমরা পড়লাম এই জিনিসপাতিগুলো তোমাদের বেশ ভালো লাগলো না? একটু ভাইয়াকে বলো তো, সবাই কি বুঝছো? একটু ওয়াই লিখে জানাবা। আমি একটু ভেঙে দিই, হ্যাঁ তোমার একটু ভেঙে দিই, কারণ অনেকে আবার পরে কনফিউজড হয়ে যেতে পারো। একটু ভেঙে দিই। ল্যামডা সমান এরকম লেখা যায়, দেখো স্মল এন মানে কি, এন বাই অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু আর টি ডিভাইডেড বাই আছে কত, পি ইন্টু √2, হ্যাঁ, তারপর আছে পাই ক্যাপিটাল এন ইন্টু সিগমা স্কোয়ার, যেরকম আছে। এখন যদি কাটাকাটি করে দিতাম, এই এন এন কাটা, আর বাই এনে, এই যে আর বাই এনে, আর বাই এনে থেকে কি আসবে, আর বাই এনে থেকে আসবে কে, তাহলে লেখা যায় ল্যামডা সমান কেটি, কেটি বাই √2p, √2p পাই সিগমা স্কোয়ার, √2p পাই সিগমা স্কোয়ার, এভাবে লেখা যেতে পারে। আচ্ছা তোমরা কি এভাবে পড়ছিলা কখনো? আমাকে বলো তো, এতটা সুন্দর করে ভেঙে ভেঙে পড়া হয়েছিল তোমাদের নাকি আজকে ফার্স্ট টাইম দেখলা? এভাবে পড়ছিলা? কি সুন্দর না জিনিসটা, দেখছো? এখন তোমাদের কনসেপ্টটা অনেক সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেল। যেটাই পরীক্ষায় দেখ সেটাই পারবা তোমরা। তোমরা তাপমাত্রার সাথে সম্পর্ক বুঝছো, ঘনত্বের সাথে বুঝছো, চাপের সাথে বুঝলা, অনুর ব্যাসের সাথে বুঝলা, প্রত্যেকটা ভাইয়া দেখাই দিলাম। আশা রাখি বোর্ড পরীক্ষায় বা যেখানে প্রশ্ন আসুক তোমরা ঝামেলায় পড়বা না, ঠিক আছে? সো ভাইয়া পুরা একটা প্রশ্ন চলো সলভ করে ফেলি। দিনাজপুর বোর্ডে আসছিল 2017 সালে, দেখি এটা আমরা সলভ করতে পারি নাকি। ঠিক আছে, কোনো সমস্যা নাই, শিখছে তো, শিখতে পারছে, এটাই আলহামদুলিল্লাহ। একটা গ্যাস সিলিন্ডারের আয়তন দেওয়া আছে 1.5 মিটার কিউব, গ্যাস সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারটিতে 37°C তাপমাত্রায় কোনো এক আণবিক গ্যাসের 30 × 10⁻25 এতগুলো অণু আছে। গ্যাসের অণুর ব্যাস দেওয়া আছে, ব্যাস। পরবর্তীতে উক্ত গ্যাসপূর্ণ সিলিন্ডারটি সম আয়তনের অপর একটা খালি সিলিন্ডারের সাথে যুক্ত করা হলো। মানে দেখো, আমাদের সিলিন্ডারটাতে গ্যাস আছে এবং ওই গ্যাসপূর্ণ সিলিন্ডারের সাথে আরেকটা খালি সিলিন্ডার যুক্ত করছে, তো অবশ্যই নতুন অবস্থায় আয়তনটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। কারণ আমরা জানি গ্যাস সম্পূর্ণ পাত্রের আয়তন জুড়ে থাকে, আয়তন চেঞ্জ হচ্ছে। আর বলছে কি দেখো, খালি সিলিন্ডার যুক্ত করায় গ্যাসের অণুর গড় মুক্ত পথের কি পরিবর্তন হবে নাকি হবে না? এগুলো আসলে খুবই সহজ প্রশ্ন, আল্লাহ আল্লাহ করবো যাতে এরকম প্রশ্ন পরীক্ষায় চলে আসে। এগুলো সলভ করা খুব সহজ, নাম্বার পাওয়া আরও সহজ। দেখো ল্যামডা সমান আমরা জানি 1/√2 পাই স্মল এন সিগমা স্কোয়ার। এবার দেখো ল্যামডা সমান কি লেখা যাবে, 1/√2 পাই সিগমা স্কোয়ার। স্মল এন মানে হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা, এন ডিভাইডেড বাই ভি, আয়তনটা উপরে চলে যাবে, এন ডিভাইডেড বাই ভি, স্মল এনটা হয়ে গেছে এন ডিভাইডেড বাই ভি। এখন যদি বাকি সব কিছু কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ সিগমা কনস্ট্যান্ট থাকবে, তারপর অণুর সংখ্যা কনস্ট্যান্ট থাকে, মানে অণুর ব্যাসও কনস্ট্যান্ট আছে, অণুর সংখ্যাও কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা বলতে পারি চোখ বন্ধ করে গড় মুক্ত পথ আয়তনের সাথে কি সমানুপাতিক। গড় মুক্ত পথ গ্যাসের যে আয়তন, সেই আয়তনের সাথে কি হবে, সমানুপাতিক হবে। এবং আমাদের প্রশ্ন দেখো, এই যে অণুর ব্যাস যা ছিল তাই আছে, আবার তোমার অণুর সংখ্যা এটা যা ছিল তাই আছে, খালি আয়তনটা চেঞ্জ হয়েছে। আয়তন হয়েছে কত, তোমাদের একটা খালি সিলিন্ডার ছিল, এই খালি সিলিন্ডারটাকে আমি কি করছি, গ্যাসপূর্ণ সিলিন্ডারের সাথে যুক্ত করে দিচ্ছি। এই খালি যে সিলিন্ডারটা দেখতে পাচ্ছি, একটা সুন্দর খালি সিলিন্ডার আমরা রাখছি, এই খালি সিলিন্ডারটাকে আমরা যোগ করছি কার সাথে, একটা গ্যাসপূর্ণ সিলিন্ডারের সাথে যোগ করে দিচ্ছি। এই সিলিন্ডারটা আগে থেকে গ্যাস ছিল, এটাতে গ্যাস ছিল। এখন নতুন আয়তন কত হবে, তোমরা তো বুঝেই গেছো নতুন আয়তন কত হবে। সুতরাং আমরা বলতে পারি ভি নিউ হবে, আগে ছিল ভি যোগ হয়েছে আরও ভি, কত হয়ে যাবে 2v। আয়তন দ্বিগুণ হয়েছে, আয়তন দ্বিগুণ হয়েছে। আয়তন দ্বিগুণ হলে তোমরা এখান থেকে দেখে বুঝতে পারতেছো যে ল্যামডা যেহেতু আয়তনের সাথে সমানুপাতিক, কারণ ব্যাস আর অণুর সংখ্যা ধ্রুবক, অবশ্যই ল্যামডা নিউ হবে 2 টাইমস অফ ল্যামডা। এটাই উত্তর, শেষ। কি চমৎকার না? এরকম প্রশ্ন আসলে
খুব ভালো লাগবে তোমাদের, খুব সুন্দরভাবে অ্যান্সার করে ফেলতে পারবা। ঠিক আছে সামিয়া, ভেরি গুড। পড়াইলে তো আলহামদুলিল্লাহ, ভাইয়া যদি পড়াই তোমাদেরকে তাহলে কোনো টেনশনই নাই। একটা জিনিস জানো, তোমাদের যে ভাইয়ারা তোমাদেরকে পড়ায়, তোমাদের যে ভাইয়ারা, তো ভাইয়ারা যে তোমাদেরকে জিনিসগুলো পড়ায় দেয়, এগুলো কিন্তু খুব ভালো তোমাদের জন্য হয়। এটা আমাদের খুব ভালো লাগে, বুঝছো সামিয়া? এটা খুব ভালো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, হ্যাঁ আমরা ব্রেকে চলে যাব, ব্রেকে চলে যাব। আচ্ছা, এবার একটু বলো তোমরা আমাকে, এতটুকু বুঝছো? এই গড়মুক্ত পথ পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা নামাজে ব্রেকে চলে যাব। গড়মুক্ত পথে তাহলে কনসেপ্টটাতে কি দাঁড়াইলো? আমাদের কনসেপ্টটা দাঁড়াইলো যে যদি সিগমা, তাই না, মানে অনুর ব্যাস, তারপর অনুর সংখ্যা যদি ধ্রুবক থাকে, দেখতেই পাচ্ছ গড়মুক্ত পথ শুধুমাত্র আয়তনের সাথে সমানুপাতিক। আয়তন বাড়লে বাড়বে, আয়তন কমলে কমবে। এখন আমরা কি করছি, এই সিলিন্ডারের সাথে একটা সম আয়তনের সিলিন্ডার যোগ করছি, সম আয়তনের। অর্থাৎ গ্যাসের সিলিন্ডারের আয়তন যদি ভি হয়, সম আয়তনের সিলিন্ডার এর সাথে যোগ করছি, নতুন আয়তন কত হয়ে গেছে? 2v হয়ে গেছে, 2 টাইমস। আয়তন যে দ্বিগুণ হয়ে গেলে গড়মুক্ত পথ কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ পরিবর্তন হবে। ঠিক আছে, তো একটা কাজ করি, চলো আমরা একটা ব্রেকে চলে যাই। এখন বাজে 6টা 27। তোমাদের সাথে দেখা হবে তাহলে কখন? তোমাদের সাথে দেখা হবে ঠিক হচ্ছে 5টা 37-এ, 6টা 37-এ। টাটা, আল্লাহ হাফেজ। 6টা 37-এ দেখা হবে।
হ্যালো, দেখতে পাচ্ছ তোমরা আমাকে? চলে আসলাম আবার। তোমাদের ব্রেক টাইম শেষ। আমরা 2 মিনিট বেশি দিচ্ছি। 6:38 পর্যন্ত ব্রেক ছিল, বাট 6:40 পর্যন্ত দিলাম, কারণ অনেকে জয়েন করতেছিল আবার। ভাবলাম যে থাক, আর 2 মিনিট পরেই শুরু করি। সবাই কি ভাইয়াকে ক্লিয়ারলি দেখছো? প্লাস তোমরা চলে আসছো, আমাকে একটু হাই লিখে জানাও তো, হাই বা ওয়াই কিছু একটা বলো, তাই বুঝবো যে তোমরা সবাই চলে আসছো। ওকে, সামিয়া, ঐশী, নুহা, তুলি, নাজমুল, রাশফি, সানজিদা, জান্নাত, ইমা, সৌমিক, তাসনিম, ভেরি গুড, তোমরা সবাই চলে আসছো, নাইস। ওকে, সো আমরা এখন নতুন টপিক শুরু করতেছি। আজকে লেকচারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এবং তোমরা সবচেয়ে ভালো পারো, মানে এইচএসসি পরীক্ষা তোমাদের জন্য সবচেয়ে ভালো হাতিয়ার, যেটা তোমার থেকে তোমরা পুরো সবসময় অ্যান্সার করতে পারো, সেটা কি শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা, এই পার্টটা। সো চলো আমরা খুব সুন্দর মতো এই জায়গাটা পড়ে ফেলি। ওকে তামিমা, তারপর হচ্ছে সঞ্জিদা, প্রীতিলতা, এসার্ট, রিয়াব, রাশফি। সো ব্রেক টাইমের ভিতরেই আমি তোমাদের জন্য এইটুকু সুন্দর করে নোট ডাউন করে ফেলছি, যাতে তোমাদেরকে আমি সুন্দর মতো সব কিছু এখন পড়াই দিতে পারি। এটা একটু দেখো, তোমরা ভালো লাগবে দেখতে। ওকে, এখান থেকে আমরা শিশিরাঙ্ক পড়বো, আপেক্ষিক আর্দ্রতা পড়বো, কখন শিশির পড়ে সেটা পড়বো, কখন ঘনীভূত হয় সেটা পড়বো। খুব সুন্দরভাবে এখানে নোট ডাউন করা আছে, ঠিক আছে? সো এদিকে যাওয়ার আগে তোমাদেরকে 2টা কথা আমি একটু মনে করাই দিই, দেখি তোমাদের মনে আছে নাকি। পড়ছিলা তোমরা? প্রথম কথাটা কি, এটাকে আগে 2টা ভাগ করে নিই, দাঁড়াও, এই ভাগে তোমাদেরকে পড়াই দিই। তোমাদের দেখি মনে আছে নাকি জিনিসটা। অনেক সময় তোমরা ভুলে যাও, তোমাদের মনে থাকে না, এরকম আমি দেখছি। দেখি তোমাদের মনে আছে নাকি, আগে তাকে সেটা আগে লিখি। ফার্স্ট কথা, তাপমাত্রা বাড়ালে ক্যাপাসিটি বাড়ে। ক্যাপাসিটি মানে ধারণ ক্ষমতা বাড়ে, ক্যাপাসিটি বাড়ে। আর তাপমাত্রা কমালে ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা কি হয়? কমে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় মনে রাখতে হবে, জলীয় বাষ্পের ভর জলীয় বাষ্পের চাপের সাথে সমানুপাতিক। অর্থাৎ আমরা যদি আমরা ভরকে স্মল এম দিয়ে ডিফাইন করি, চাপকে যদি স্মল এফ দিয়ে ডিফাইন করি, অনেক সময় পি দিয়ে ডিফাইন করে, স্মল এফ দিয়ে ডিফাইন করে, ভর এফ এর সাথে সমানুপাতিক লেখা যায়। তো চাইলে আমরা এরকম লিখতে পারি, লেখা পসিবল। জলীয় বাষ্পের ভর সমানুপাতিক, তাহলে সমানুপাতিক সরল একটা ধ্রুবক আনা যায়, স্মল এম সমান লেখা যায় কে এফ। আবার যদি এরকম হয়, ক্যাপিটাল এম দিয়ে আমরা ডিফাইন করি, তখন এখানে হবে ক্যাপিটাল এফ, তখন হবে ক্যাপিটাল এম সমান কে ক্যাপিটাল এফ। লেটস সি এই বিষয়গুলো তোমাদের আগে মনে আছে নাকি, তারপর আমরা আস্তে আস্তে পড়াশোনায় ফিরে আসবো। ভালো করে সবাই তাকাও। ওকে, আমি জাস্ট 3-4 মিনিট পড়াবো, 3-4 মিনিটে তোমরা পুরো গল্পের মতো পুরোটা শুনবা, তারপর আমাকে বলবা পুরোটা মনে আছে নাকি, ঠিক আছে? সমস্যা নেই জান্নাত, মনে থাকবে। আচ্ছা দেখো, তাপমাত্রা বাড়াইলে ক্যাপাসিটি বাড়ে, ধারণ ক্ষমতা বাড়ে। বিষয়টা কি? ধরো তুমি চিনির পানি গুলাইছো, চিনি দিচ্ছ, গুলে যাচ্ছে। এবার দেখলে আর চিনি গুলতেছে না, মানে এটা অসম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত হয়ে বেশি সম্পৃক্ত হয়ে গেছে, মানে আর চিনির পানি গুলতেছে না। তখন তোমরা কি করো, ওই পাত্রটাকে নিয়ে তাপ দেওয়া শুরু করো, চুলার উপর বসায় দাও। যখন তাপ দিতে থাকলে ওই তাপমাত্রার জন্য তোমার কি হয়, চিনির অণুগুলো দূরে দূরে সরে যায়, আরও জায়গা বাড়ে, ধারণ ক্ষমতা বাড়ে। অর্থাৎ তাপমাত্রা বাড়াইলে ধারণ ক্ষমতা বাড়ে, তখন আরও বেশি চিনির পানি গুলে যায়। আমি আবার বলি শোনো, চিনির পানি তুমি গুলাচ্ছ আর গুলতেছে না, তখন আমরা কি করি, তাপ দিই। তাপ দিলে কি হয়, চিনির যে অণুগুলো আছে এগুলো আরও দূরে দূরে সরে যায়, আরও জায়গা বাড়ে, আরও ধারণ ক্ষমতা বাড়ে। তাপমাত্রা বাড়াইলে ধারণ ক্ষমতা বাড়বে, আর তাপমাত্রা কমাইলে ধারণ ক্ষমতা কি হবে, কমবে। অণুগুলো আরও কাছে চলে আসবে, জায়গা আরও কমবে। আরেকটা কি, জলীয় বাষ্পের ভর চাপের সাথে সমানুপাতিক। দেখো এটাও বুঝাই দিই। সাপোজ মনে করো এই একটা বেলুন, সেম বেলুন, আমি বেলুনের ভিতরে 3টা গ্যাসের অণু রাখছি। 3টা গ্যাসের অণু যতটুকু চাপ দিবে, এখানে যদি 6টা গ্যাসের অণু থাকে, অবশ্যই চাপ কি দিবে, বেশি দিবে। অর্থাৎ যেখানে গ্যাসের অণু কম সেখানে চাপ কম, যেখানে গ্যাসের অণু বেশি সেখানে চাপ কি, বেশি। যেখানে গ্যাসের অণু কম সেখানে আমাদের চাপ কম, আর যেখানে গ্যাসের অণু বেশি সেখানে চাপ বেশি। আমরা তাহলে বলে দিতে পারবো আমরা কি, যে জলীয় বাষ্পের ভর চাপের সাথে সমানুপাতিক।
আমরা স্মল এফ দিয়ে চাপকে প্রকাশ করতে পারি। ওকে, তো দেখো স্মল এফ এর সাথে সমানুপাতিক, তাহলে আমরা যদি সমানুপাতিক সরল একটা ধ্রুবক আনতে হয়, এই ধ্রুবকটাই কি ধরলাম, কে। স্মল এম সমান লেখা যায় কে এফ। অর্থাৎ যদি তোমাকে কোন একটা প্রশ্নে এই স্মল এফ দিয়ে দেয়, তুমি যদি তার সাথে কে গুণ করো, তাহলে তুমি সমতুল্য ভরটা কত হতে পারে সেটা বের করতে পারবা। ধরো চাপ দেওয়া আছে 5 প্যাসকেল, তুমি তার সাথে কে দিয়ে গুণ দিলা, তাহলে 5K, সমতুল্য ভরটা 5K হতে পারে। কে এর মান জানলে তুমি ভরটা বের করতে পারবা। আচ্ছা, নেক্সট, যদি এরকম হয় জলীয় বাষ্পের ভর ক্যাপিটাল এম দেওয়া থাকে, তাহলে ক্যাপিটাল এফ এর সাথে সমানুপাতিক হবে। সিম্পল। এই ক্যাপিটাল এম দিয়ে কি প্রকাশ করে তোমরা কিন্তু জানো, এটা হচ্ছে কি ওই যে ধারণ ক্ষমতা বোঝায় যে সবচেয়ে বেশি কতটুকু জলীয় বাষ্প থাকতে পারে, আর স্মল এমটা হচ্ছে কতটুকু উপস্থিত থাকে জলীয় বাষ্প, এগুলো তোমরা পড়ছো। তাহলে সেইভাবে চিন্তা করলে স্মল এফটা হচ্ছে কি উপস্থিত জলীয় বাষ্পের চাপ, আর ক্যাপিটাল এফটা কি ম্যাক্সিমাম যতটুকু জলীয় বাষ্প থাকতে পারতো তার চাপ, যেটাকে আমরা বলি কি সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ বলি। ম্যাক্সিমাম যতটুকু থাকতে পারে সেই চাপটাকে বলি সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, যেটাকে আমরা ক্যাপিটাল এফ দিয়ে ডিফাইন করি। এক্ষেত্রেও তোমাদের যদি প্রশ্নে ক্যাপিটাল এফ দেওয়া থাকে, কে দিয়ে গুণ করলে তোমরা একটা সমতুল্য ধারণ ক্ষমতা বা ভর পাইতে পারো। তো ডিয়ার ভাইয়া পুরা বলো, এইটুকু বুঝছো বা মনে আছে তোমাদের? আমাকে একটু ওয়াই লিখে জানাও, তারপর আমি এখানে আসবো। বলো, সহজ জিনিস। তাপমাত্রা বাড়লে ধারণ ক্ষমতা বাড়বে, তাপমাত্রা কমালে ধারণ ক্ষমতা কমবে। অনন্যা, এফ বা পি যে কোনোটা দিয়ে প্রকাশ করা যায়, সমস্যা নেই। চাপকে আমরা এফ দিয়ে প্রকাশ করতে পারি, পি দিয়ে প্রকাশ করতে পারি। রাশি কে এর মান তো আসলে এটা তো ধ্রুবক, কে এর মান তো এরকম করে দেওয়া থাকে না, কে জাস্ট ধ্রুবক আকারে রেখে দিব। কে ধ্রুবক, ধ্রুবক ধ্রুবক একটা ভ্যালু, এটা মান আসলে আমরা এরকম বের করতে পারি না, ধ্রুবক একটা কনস্ট্যান্ট। কে সমান দেখো না, ওই যে তোমাদের এম বাই এফ বা এফ বাই এম লেখা যায়, এটা ধ্রুবক জাস্ট। তুমি এফ সমানও কে এম লিখতে পারো, মানে এফ এম এর সাথে সমানুপাতিক, এফ সমানও কে এম লেখা যায়, এটা ধ্রুবক জাস্ট একটা, কে আকারে রেখে দিবা। অনন্যা বুঝছো, আমরা এফ দিয়েও প্রকাশ করতে পারি। দেখবা তোমাদের বইয়ে ফর্মুলাগুলো আছে, স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%, এভাবে আছে ফর্মুলাগুলো। ওকে রাশফি, আই গেস তুমিও ক্লিয়ার। ঠিক আছে, এখন এই জায়গাটা দেখো, ভালো লাগবে। এখানে আসলে আমরা পুরাটা দেখছি কি শিশিরাঙ্কর আপেক্ষিক আর্দ্রতার কনসেপ্টটা দেখছি, বাট তোমাদেরকে আমি একটা গল্প বলবো। গল্পটা হচ্ছে আমি যেভাবে শিখছি, আমাকে যেভাবে শিখাইছিল শাওন দাস ভাইয়া, তোমাদের উদ্ভাসীর একজন বস টিচার, উনি যেভাবে শিখাইছিল ঠিক সেভাবে আমি তোমাদেরকে শিখাচ্ছি। এটা একটা উপমা সাহায্যে ভাইয়া শিখাইছিল। বলছিল যে মনে করতে এটা হচ্ছে আমার পেট, এটা মনে করো আরিফ বা আকাশ ভাইয়ার পেট, আমার পেট, এটা আমার পেট, এই যে আমার পেট, এই যে আমার পেট, এই যে আমার পেট। পেট হচ্ছে বদ্ধ, মানে পেটে কোনো খাবার ঢুকবেও না, কোনো খাবার বেরো হবে না। ওকে, খুব ভালো কথা। দেখো তাপমাত্রা কত, 25°C। আমার পেটে ভাত আছে কতটুকু, আমি কতটুকু ভাত খাইছি, আমি 50 কেজি ভাত খাইছি। সাপোজ মনে করো আমি 50 কেজি ভাত খাইছি, আমি ম্যাক্সিমাম কতটুকু ভাত খেতে পারি? আমি ম্যাক্সিমাম খেতে পারি কত ভাইয়া? ম্যাক্সিমাম খেতে পারে 100 কেজি। আমি তাহলে ভাত খাইছি কতটুকু? আমি ভাত খেয়েছি 50 কেজি, এটা হচ্ছে স্মল এম, কতটুকু উপস্থিত আছে আমার ভিতরে। আর আমি ম্যাক্সিমাম কতটুকু খেতে পারি ভাত, সেটা হচ্ছে কি ক্যাপিটাল এম। আমি ম্যাক্সিমাম কতটুকু ভাত খেতে পারি। আমার পেটটা কিন্তু অসম্পৃক্ত, ভরা না, পেট এখনো ভরে নাই। কতটুক ভরছে? তাহলে কতটুক খাইছি 50, খাইতে পারি কত 100 ইন্টু 100%, মানে 50% ভরছে পেট। আমার পেট ভরছে কতটুকু? 50% ভরছে। ভাইয়ার পেট ভরছে হচ্ছে 50% ভরছে। ওকে, এইটাকেই বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। অর্থাৎ উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ ডিভাইডেড বাই ম্যাক্সিমাম কতটুকু জলীয় বাষ্প থাকতে পারে, অর্থাৎ সম্পৃক্ত জলীয় বাষ্পের পরিমাণ বা ধারণ ক্ষমতা, সেটাকে 100% করলেই যা পাওয়া যায় সেটাকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। তোমরা কি একটু বুঝছো? একটু ওয়াই লিখে বলবা, তাহলে এইগুলো আমি একবারে পরে তারপর জিজ্ঞেস করবো তোমরা ধরতে পারছো নাকি। খুব মজার কাহিনী। ভাইয়ার পেট, আকাশ ভাইয়ার পেট দিয়ে চিন্তা করো, তাহলে সহজে বুঝবা। আকাশ ভাইয়ের পেটে ম্যাক্সিমাম ভাইয়া খাইতে পারে 100 কেজি খাবার, আর আমি খাইছি কত 50 কেজি। আমার পেট তাহলে কতটুক ভরছে? 50% ভরছে। যতটুক ভরছে ওইটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আচ্ছা ঠিক আছে, এবার চলো সামনে আগাই। তুমি কি করছো? আমার পেটের সাথে এসি লাগাই দিছো। এসি 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 লাগাই দেওয়ার জন্য আমার পেটের তাপমাত্রা 25 থেকে 20°C হয়ে গেছে। পেটের তাপমাত্রা কমে গেছে। পেটের তাপমাত্রা কমে গেলে অবশ্যই ধারণ ক্ষমতা কমে যাবে। আমার পেটের তাপমাত্রা কমে গেছে,
আমার ক্যাপাসিটি কমে গেছে। আগে আমি খাইতে পারতাম 100 কেজি, এখন ম্যাক্সিমাম খেতে পারবো 80 কেজি। এবার লক্ষ্য করো, আমার পেটের ভিতরে ছিল কতটুকু? উপস্থিত খাবার ছিল 50 কেজি, আমি খেতে পারি ম্যাক্সিমাম কত? 80 কেজি। আমার ধারণ ক্ষমতা কমে গেছে, কারণ তাপমাত্রা কমে গেছে। এখন আমার পেট ভরছে কতটুকু? 50/80 ইন্টু 100% করলে হয় 62.5%। অর্থাৎ এক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা হয়ে গেছে 62.5%। এক্ষেত্রেও এই জায়গাটা অসম্পৃক্ত, কিন্তু তাপমাত্রা কমানোর জন্য আর্দ্রতা বাড়ছে। কেন? কারণ ধারণ ক্ষমতা কমে গেছে। ঠিক আছে, এবার একটা চমৎকার জিনিস, হ্যাঁ লাবিব এভাবেই থাকি, একটা চমৎকার জিনিস তোমরা এটা দেখো। এবার তুমি কি করছো? আমার যে পেট, হ্যাঁ আমার পেটে এসি তো লাগাই রাখছিলা, পেটের তাপমাত্রা আরো কমাই দিচ্ছ, কমাই 15°C বানাই দিচ্ছ আমার পেটের তাপমাত্রা তুমি। এখন আমার পেটের তাপমাত্রা যদি 15°C হয়ে যায়, আমার পেটের ভিতরে ভাত ছিল কত? 50 কেজি, আমি 50 কেজি ভাত খাইছিলাম। এখন আমার পেটের ক্যাপাসিটি 80 কেজি থেকে আরো কমে গেছে, তাপমাত্রা কমে গেছে, আরো কাছে কাছে অণুগুলো চলে আসছে। সো আমি এখন ম্যাক্সিমাম খেতে পারি কতটুকু? ভাত 50 কেজি। আমার পেটের ভিতরে আছেও কত? 50 কেজি। আমি ম্যাক্সিমাম 50 কেজি খেতে পারি, আমার পেটের ভিতরে 50 কেজিই আছে। তাহলে আমার পেটটা কি হয়ে গেছে? 100% পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ আমার পেটটা কি হয়ে গেল? সম্পৃক্ত হয়ে গেল। কিভাবে এটা হলো? দেখো, আমি তাপমাত্রা কমাইছি, রুমের আয়তন যা ছিল তাই আছে, বদ্ধ রুম, সময়ায়তনের রুম, খালি তাপমাত্রা কমায়ে ধারণ ক্ষমতা কমাই দিছি। এতে করে আমার পেটটা সম্পৃক্ত হয়ে গেল। শিশিরাঙ্গ কাকে বলে? শিশিরাঙ্গ কাকে বলে? শিশিরাঙ্ক দেখো, যে তাপমাত্রায় একটা আবদ্ধ জায়গা উপস্থিত জলীয় বাষ্প দিয়েই অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত হয়ে যায়, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা 100% হয়ে যায়, ওই তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক। আবার বলতেছি, ভালো করে শোনো, পরীক্ষায় লেখা লাগবে। শিশিরাঙ্ক কি? যে তাপমাত্রায় একটা আবদ্ধ জায়গা উপস্থিত জলীয় বাষ্প দিয়েই অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত হয়ে যায়, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা 100% হয়ে যায়। কেন? কারণ ধারণ ক্ষমতা কমতে থাকে তাপমাত্রার সাথে সাথে, ওই তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক। আর আপেক্ষিক আর্দ্রতা কি? উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ আর ম্যাক্সিমাম যতটুকু জলীয় বাষ্প থাকতে পারে তার যে পরিমাণের যে অনুপাত, সেটা হচ্ছে কি? আপেক্ষিক আর্দ্রতা। এবার তুমি চিন্তা করো কি হইল। তুমি এরপরেও আমার পেটে যে এসি লাগিয়ে রাখছিলা, ওই এসি তাপমাত্রা আরো কমাই দিচ্ছ। এখন আমার পেটের তাপমাত্রা হয়ে গেছে 12°C। এখন একটা চমৎকার বিষয় হবে, দেখো আমার পেটের ভিতরে ছিল কতটুকু খাবার? 50 কেজি খাবার ছিল, টোটাল ছিল 50 কেজি খাবার, ভাইয়ার পেটে ছিল টোটাল 50 কেজি ছিল। ঠিক আছে, এখন তুমি যখন 12°C করছো, মানে তাপমাত্রা আরো কমাই দিছো, আমার পেটের সাইজ, পেটের ক্যাপাসিটি আরো কমে যাবে। আমার পেটের ক্যাপাসিটি অবশ্যই কি হবে? আমার পেটের ক্যাপাসিটি আরো কমে গেছে। এখন আমি খেতে পারি 40 কেজি খাবার, এখন আমি 40 কেজি খাইতে পারি ভাত, বাট আমার পেটের ভিতরে ছিল কত? 50 কেজি খাবার ছিল, কিন্তু আমি খেতে পারি 40 কেজি, পেটের ভিতরে আছে 50 কেজি, পেটের ভিতরে বেশি খাবার আছে। কি হবে এখন? আমি 40 কেজি খাবো, যতটুক খাইতে পারি ততটুক খাবো, বাকিটা বুঝছো না? বমি করে ফেলে দিব। অর্থাৎ আমি 10 কেজি বমি করে ফেলে দিব। তাহলে দেখো, বুঝো, এই রুমের ভিতরে কি হবে? ম্যাক্সিমাম জলীয় বাষ্প থাকতে পারে 40 কেজি, কারণ তাপমাত্রা কমে গেছে। রুমের ভিতরে ছিল উপস্থিত জলীয় বাষ্প 50 কেজি। ঘটনাটা কি হবে? 40 কেজি জলীয় বাষ্প এখানে থাকবে রুমের ভিতরে, রুমের ভিতরে 40 কেজি থাকবে, আর বাকি 10 কেজি জলীয় বাষ্প রুমের নিচে ফ্লোরে শিশির আকারে পড়ে যাবে, অর্থাৎ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশির হয়ে যাবে। আবার দেখো তো, আমার রুমটা ম্যাক্সিমাম জলীয় বাষ্প ধারণ করতে পারতো কত? 40 কেজি, ম্যাক্সিমাম নিতে পারতো 40 কেজি। তাপমাত্রা কমানোতে রুমের ভিতরে তো ছিল 50 কেজি, বাট ম্যাক্সিমাম জলীয় বাষ্প সে নিতে পারবে কতটুকু? 40 কেজি, কারণ রুম তো সম্পৃক্তই থাকবে। 10 কেজি তো সে ধরে রাখতে পারবে না, ওই 10 কেজি ঘনীভূত হয়ে অ্যাজ শিশির নিচের দিকে পড়ে যাবে। এই হচ্ছে আমাদের ওভারঅল সিনারিও। সো ভাইয়া পুরা বলো, তোমরা কি বুঝছো? আমার টার্গেট ছিল তোমাকে পুরো সিনারিওটা একবার জাস্ট একটু বুঝাই দেওয়া, হোপফুলি তোমরা অ্যান্সার করে আসতে পারবা। একটু দ্রুত জানাও সবাই, সবাই একটু রেসপন্স করবে, হ্যাঁ ঠিক আছে। এটা তামিমা দুষ্টামি করে বলছি, ঠিক আছে, সবাই তোমরা বুঝে গেছো, আলহামদুলিল্লাহ, নাইস।
অনন্যা, নুহা, ঐশী, রিয়াব, ভেরি গুড। নাজমুল, কোথায় সমস্যা হয়েছে একটু বলো ভাইয়া। মাহিম বুঝছি, রুহানি বুঝছো, ইফাত বুঝছো, ঠিক আছে। জান্নাত বুঝছো, সঞ্জিতা বুঝছো। আচ্ছা, আমি একটা নাজমুল একটু বলো আমাকে, জাস্ট একটু মানে ডেফিনেট করে বলো যে ভাইয়া কোথায় একটু প্রবলেম হয়েছে, আমি এটা একটু রিপিট করে দিই, কারণ বাকি মোটামুটি সবাই বুঝছে। জান্নাত বলছে ক্লিয়ার ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের সিনারিওটা কি, আমরা কি শিখলাম দেখো। তোমাদের এত পেন নেওয়ার কিছু নাই, যে আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা কি, কতটুকু উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ ডিভাইডেড বাই ম্যাক্সিমাম কতটুকু জলীয় বাষ্প থাকতে পারে, সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আর আপেক্ষিক আর্দ্রতা এটা হচ্ছে আস্তে আস্তে বাড়ে যদি তাপমাত্রা কমাইতে থাকি, কারণ তাপমাত্রা কমাইলে ধারণ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে, রুমটা আস্তে আস্তে অসম্পৃক্ত থেকে কি হয়ে যায়, সম্পৃক্ত হয়ে যায়। ওকে, যে তাপমাত্রায় রুমটা অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত হয়ে যায় সেটাকে বলা হয় শিশিরাঙ্ক। এখন কি হয়েছে দেখো, এই 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শিশিরাঙ্কে এসে এই রুমটা পুরোপুরি সম্পৃক্ত হয়ে গেছে, মানে রুম একদম ভরা, মানে আমার পেট একদম ভরা। এখন যদি তাপমাত্রা আরেকটু কমায় দাও, তুমি যদি 14.9 ডিগ্রি সেলসিয়াসও করো, 14.99 ডিগ্রি সেলসিয়াসও করো, তাপমাত্রা আরেকটু কমাই দিলে এই রুমটা তো ম্যাক্সিমাম স্যাচুরেটেড ছিল, ওর ধারণ ক্ষমতা ক্যাপাসিটি আরও কমে যাবে। ধরো রুমটা এখন আর 50 কেজি ধরে রাখতে পারে না, রুমটা ধরে রাখতে পারে কত, ধরো 40 কেজি। কিন্তু রুমের ভিতরে তো উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ তো 50 কেজি ছিল, বেশি পরিমাণ জলীয় বাষ্প ছিল রুমের ভিতরে, অনেক বেশি জলীয় বাষ্প ছিল, বাট রুমটা ধরে রাখতে পারে, মানে রুমের যে বাতাস, সেই বাতাসে জলীয় বাষ্প থাকতে পারে 40 কেজি। রুমটা কি করবে, এই 40 কেজি জলীয় বাষ্প বাতাসে ধরে রাখবে, আর বাকি 10 কেজি তো এক্সট্রা না, ওই যে 10 কেজি, কারণ ছিল তো 50 কেজি, ছিল 50 কেজি, ওই এক্সট্রা 10 কেজি আর বাতাসে থাকবে না, ওইটা ঘনীভূত হয়ে পানি হয়ে শিশির হয়ে ফ্লোরে পড়ে থাকবে, শিশির হয়ে ফ্লোরে পড়ে থাকে। নাজমুল এখন বুঝছো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বুঝছি, আমি তোমার প্রশ্ন বুঝছি, দেখি লাস্টেরটা আরেকবার রিক্যাপ করে দিলাম। হ্যাঁ, আমার হজম শক্তি কমে যাবে। জান্নাত বলছে ভাইয়া তাপমাত্রা বাড়লে ভাইয়ার হজম শক্তি কমে যাবে। ঠিক আছে, চমৎকার, খুব ভালো লাগলো। আমার একটা টার্গেট ছিল, টার্গেটটা তোমাদেরকে দেখাই ফেলছি। এবার আর এর পরিচয়টা আমরা দেখব। দেখো, শিশিরাঙ্কে ডেফিনেশন আমি যা বলার তোমাদেরকে শিখাই ফেলছি, একবার দেখলেই বুঝবা। ভাই এখানে সুন্দর করে লিখে দিচ্ছি, যে তাপমাত্রায় একটা নির্দিষ্ট আয়তনে বায়ু তার ভিতরে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে বলা হয় শিশিরাঙ্ক। আপেক্ষিক আর্দ্রতা কি, আর সমান হচ্ছে স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু 100%। হোপফুলি বুঝে গেছো। আবার বলা যায় স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। কোনটার কি পরিচয় লিখে দিই তোমাদেরকে একটু সুন্দর করে। স্মল এম হচ্ছে উপস্থিত জলীয় বাষ্পের ভর, আর ক্যাপিটাল এম হচ্ছে কি ম্যাক্সিমাম, সর্বোচ্চ ধারণ ক্ষমতা, ক্যাপাসিটি, সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্পের ভর। ম্যাক্সিমাম কতটুকু জলীয় বাষ্প থাকতে পারে, ম্যাক্সিমাম কতটুকু জলীয় বাষ্প থাকতে পারে, এটা হচ্ছে ক্যাপিটাল এম। ওকে, স্মল এফ এর পরিচয় কি? স্মল এফ দেখো, উপস্থিত জলীয় বাষ্পের চাপ, উপস্থিত জলীয় বাষ্পের চাপ, উপস্থিত জলীয় বাষ্পের চাপ কত? ক্যাপিটাল এফ কি ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম মানে কি সম্পৃক্ত, ম্যাক্সিমাম মানে সম্পৃক্ত না, অর্থাৎ সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তবে কেমন তাপমাত্রায়? অবশ্যই বায়ুর তাপমাত্রায়, এটাও একটু বুঝিয়ে দিচ্ছি, টেনশন করার কিছু নাই, আমি লিখে নিই একটু। বায়ুর তাপমাত্রায়, এটাও বায়ুর তাপমাত্রায়, আসো বুঝাই দিই। দেখো, স্মল এফটা কি, এই যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যতটুকু জলীয় বাষ্প আছে তার চাপ, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যতটুকু জলীয় বাষ্প আছে তার চাপ, 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যতটুকু জলীয় বাষ্প আছে তার চাপ, অর্থাৎ বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্প চাপ, অথবা বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। আই গেস বুঝছো। স্মল এফ এর আরেকটা পরিচয় আছে যেটা তোমরা অনেকে বুঝো না, এই পরিচয়টা একটু শিখে নাও। এটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। এইটুক বুঝলে আমার টার্গেট ডান। শিশিরাঙ্কে সম্পৃক্ত
জলীয় বাষ্প চাপ। জাস্ট এইটুকু বুঝতে পারলেই হবে। এইটুকু ছেলেমেয়েরা বুঝে না, এইটুকু একটু তোমরা বুঝে নাও। দেখো তো 50 কেজি উপস্থিত জলীয় বাষ্প দিয়ে যে চাপ সেটা হচ্ছে স্মল এফ। 50 কেজি উপস্থিত জলীয় বাষ্প দিয়ে চাপ সেটা হচ্ছে স্মল এফ। 50 কেজি উপস্থিত জলীয় বাষ্প দিয়ে যে চাপ সেটা হচ্ছে স্মল এফ। আচ্ছা, তাহলে উপস্থিত জলীয় বাষ্পের চাপটা কিন্তু সবসময় কি হচ্ছে, আমাদের স্মল এফ হচ্ছে। এখন লক্ষ্য করে দেখো, যখন শিশিরাঙ্কে আসতো তখন রুমটা কিন্তু সম্পৃক্ত হয়ে গেছে। অর্থাৎ শিশিরাঙ্কে উপস্থিত জলীয় বাষ্প চাপ দিয়েই রুমটা কি হয়ে যায়, সম্পৃক্ত হয়ে যায়। তাই আমরা স্মল এফকে বলতে পারি শিশিরাঙ্কে নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। দেখো, যে কোনো তাপমাত্রায়, বায়ুর তাপমাত্রায়, যে কোনো তাপমাত্রায় সবসময় স্মল এফটা কি, উপস্থিত জলীয় বাষ্প চাপ। কিন্তু শিশিরাঙ্কে চলে আসলে এটা স্পেশাল হয়ে যায়, শিশিরাঙ্কে হয়ে যায় কি, রুমটা সম্পৃক্ত হয়ে যায়। শিশিরাঙ্কে স্মল এফের পরিচয় হচ্ছে কি, শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ। কারণ এক্ষেত্রে উপস্থিত জলীয় বাষ্পটাই রুমটাকে কি করে ফেলে, সম্পৃক্ত করে ফেলে। অর্থাৎ স্মল এফ মানে উপস্থিত জলীয় বাষ্পচাপ বায়ুর তাপমাত্রায় যে কথা, শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ একই কথা। সবাই কি এটুকু বুঝছো? একদম ভালো করে ক্লিয়ার করো, এইটুকু বুঝলেই আমার ক্লাসের আজকে সবকিছু শেষ। এরপর আমরা ম্যাথে হাত দিব, আমরা সুন্দর করে ম্যাথ কভার করে ফেলবো। নিচে যেটা আছে পরম আর্দ্রতা, এটা তোমরা আসলে জানো, একক আয়তনের বায়ুতে যতটুকু জলীয় বাষ্পের পরিমাণ থাকে সেটা হচ্ছে পরম আর্দ্রতা। একদম সহজ করে বুঝাই দিই, 1 মিটার কিউব আয়তনের বাতাসে বায়ুতে যত কেজি জলীয় বাষ্প থাকে, যত কেজি জলীয় বাষ্প থাকে, সেটাই হচ্ছে কি আমাদের পরম আর্দ্রতা। অর্থাৎ আমি ধরলাম, তোমাকে বললাম পরম আর্দ্রতা হচ্ছে 50 কেজি পার মিটার কিউব, মানে কি 1 মিটার কিউব আয়তনের বায়ুতে জলীয় বাষ্প আছে কতটুকু, 50 কেজি জলীয় বাষ্প আছে। ওকে নাজমুল, আসলে ভাইয়া এভাবে বলা যায় না, বুঝছো ভাইয়া। তোমার দেখো নিউটন বলবিদ্যা থেকে প্রশ্ন আসতে পারে, গতিবিদ্যা থেকে মিলাই দিতে পারে, ভেক্টর থেকে তো প্রশ্ন আসবেই। আবার এমন করতে পারে ভেক্টরের সাথে তো বলবিদ্যার কিছু ঢুকাই দিতে পারে, পর্যায়বৃত্ত গতি তরঙ্গ মিলাই দিতে পারে, পর্যায়বৃত্ত গতির সাথে মহাকর্ষ মিলাই দিতে পারে, তাপগতিবিদ্যার সাথে আদর্শ গ্যাস মিলাই দিতে পারে। বলা যায় না রে বাবা যে কখন কোনটা থেকে প্রশ্ন আসবে, তো সবকিছুই পড়তে হবে। আচ্ছা, না কনফিউজড হবে না মুগ্ধ, কনফিউজড হবে না নুহা, কনফিউজড হবে না। আমি আবার বলতেছি, দেখো ভালো করে তাকাও। তোমাদের যখন আমাদের যখন এই যেরকম শেপগুলো আসবে, যখন বায়ুর তাপমাত্রা মনে করো 25, এটা তো শিশিরাঙ্ক না, এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ধরো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্মল এফ এর মান কত হবে, স্মল এফ এর মান হবে এই 50 কেজি যে চাপটা দিবে সেটা, আর ক্যাপিটাল এফ কি, এই 100 কেজি যে চাপটা দিবে সেটা। ওকে, এই জন্য আর্দ্রতা হয়েছে 50%। ঠিক আছে, এখন দেখো আবার মনে করো বায়ুর তাপমাত্রা 20, এখন স্মল এফ কি, এই যে উপস্থিত 50 কেজি যতটুক চাপ দিবে সেইটা, আর ক্যাপিটাল এফ কি, এই 80 কেজি যতটুক চাপ দিবে সেইটা। কিন্তু শিশিরাঙ্কে আসলে একটা স্পেশাল হয়ে যায়। কি স্পেশাল হয় দেখো, শিশিরাঙ্কে উপস্থিত জলীয় বাষ্পটা চাপ দিবে 50 কেজি, 50 কেজি জলীয় বাষ্প চাপ দিবে, উপস্থিত চাপটা, ধারণ ক্ষমতাও তো 50 কেজি হয়ে গেছে। অর্থাৎ শিশিরাঙ্কে কিন্তু এই উপস্থিত জলীয় বাষ্পের চাপটা ধারণ ক্ষমতার বাষ্পচাপের সমান হয়ে যায়, অর্থাৎ আর্দ্রতা 100% হয়ে যায়। এই জন্য শিশিরাঙ্কে আসলে উপস্থিত জলীয় বাষ্প চাপটাই রুমটাকে সম্পৃক্ত করে ফেলে, অর্থাৎ শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্প চাপটাই এই উপস্থিত বাষ্প চাপের সমান হয়ে যায়। এই জন্যই তো আর্দ্রতা 100%। এটা শিশিরাঙ্কের জন্য স্পেশাল একটা কেস। নুহা, তুমি কিন্তু এই কথাটাই বলছিলা ভাইয়াকে, আই গেস তুমি আপু বুঝতে পারছো এবার। ঠিক আছে, ঠিক আছে। সো নুহা, শিশিরাঙ্কে আসলে স্মল এফ আর ক্যাপিটাল এফ এর মানটা এই তাপমাত্রায় সেম হয়ে যায়, এই জন্যই তো 100% হয় আর্দ্রতা। ওকে, সামনে আগে গেলাম, তাহলে মোটামুটি আমাদের ডান। সো ভাইয়া পুরা অনেক কিছু পড়ে ফেলছি, এবার হচ্ছে আমরা ম্যাথের দিকে যাব। আমাদের এই যে আপেক্ষিক আর্দ্রতা বের করার জন্য বিজ্ঞানী গ্লেইসার যে সূত্রটা দিচ্ছে সেটা হচ্ছে θ1 - θ = g × θ1 - θ2, যেখানে কোনটার কি পরিচয় তোমরা অবশ্যই জানো। θ1 হচ্ছে কি, শুষ্ক বাল্বের তাপমাত্রা, তাই না? আর θ2 কি, সিক্ত বা ভেজা বাল্বের তাপমাত্রা। অবশ্যই মনে রাখবা, শুষ্ক বাল্বের তাপমাত্রাটাই হচ্ছে সবসময় কি হয়, রুম তাপমাত্রা হয় বা বায়ুর তাপমাত্রা হয়, রুম তাপমাত্রা বা বায়ুর তাপমাত্রা হয়। আচ্ছা, এবার কেন θ2 বা সিক্ত বাল্বের তাপমাত্রা একটু কম হয়, এটা একটু আমি তোমাদেরকে বলে দিই।
দেখো এদিকে তাকাও। ঘটনা কি হয়, এই যে থার্মোমিটারের একটা অংশকে এরকম পানির সাথে মনে করো একটা তোয়ালে দিয়ে, একটা তোয়ালে, এটা একটা তোয়ালে, হ্যাঁ, একটা তোয়ালে দিয়ে এরকম করে এই অংশটাকে এরকম করে মুড়ে দিছে। দেখো পানির সাথে এই অংশটাকে এরকম করে মুড়ে দিছে, লাগাই দিছে পানির সাথে, এই যে মুড়ে রাখছে। ঘটনাটা কি হয় এটা একটু তোমাদেরকে আমি বুঝাই। ধরো আপেক্ষিক আর্দ্রতা মানে কি? আপেক্ষিক আর্দ্রতা মানে কি? আপেক্ষিক আর্দ্রতা কথাটার অর্থ কি? ধরো আমি বললাম তোমাদেরকে আপেক্ষিক আর্দ্রতা 60%, আপেক্ষিক আর্দ্রতা 60%, এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে কি, বায়ুতে 100 কেজি জলীয় বাষ্প থাকতে পারলেও বায়ুতে কতটুকু আছে বলো তো? 60 কেজি জলীয় বাষ্প আছে, 60 কেজি জলীয় বাষ্প আছে। যদি ম্যাক্সিমাম 100 কেজি থাকতো। দেখো কথাটা বুঝছো নাকি? আমি একটু জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য তোমাদের মতো করে লিখছি যে বায়ুতে যদি ম্যাক্সিমাম 100 কেজি জলীয় বাষ্প থাকতে পারতো, তার ভিতরে আছে কত? 60 কেজি জলীয় বাষ্প আছে, উপস্থিত আছে 60 কেজি। তোমরা চাইলে এভাবে না বলে ডেফিনিশনটা এভাবে লিখতে পারো যে আপেক্ষিক আর্দ্রতা 60% বলতে বোঝায় স্মল এম বাই ক্যাপিটাল এম এর ভ্যালু কত? 60%। অর্থাৎ বায়ুতে ম্যাক্সিমাম যতটুকু জলীয় বাষ্প থাকে তার ম্যাক্সিমামের 60% আছে জলীয় বাষ্প। বায়ুতে যতটুকু থাকার কথা ছিল তার জলীয় বাষ্প কতটুকু আছে? 60% আছে। তার 60 কেজি আছে। 100 কেজি থাকতে চাইলে 100 কেজি যদি ক্যাপাসিটি হইতো, আছে কতটুকু? 60 কেজি। সো আমি বিভিন্নভাবে বললাম, যেভাবে মন চাই পরীক্ষায় লিখে দিবা। তোমার যেটা মন চায় সেটা গুছাই লিখো। অনেকে এভাবে লিখে দেয় যে ভাইয়া বায়ুর ক্যাপাসিটি জলীয় বাষ্প নেওয়ার হচ্ছে 100 কেজি, 100 কেজি ক্যাপাসিটির জলীয় বাষ্প সে নিতে পারে। বায়ুতে উপস্থিত কত আছে? কতটুকু উপস্থিত? কতটুকু উপস্থিত আছে ভাইয়া? ধরেন 60 কেজি। অনেকে এভাবে বলে, তোমার মতো করে সুন্দর করে লিখে দিবা। এর মানে কি? বাতাসে 40 কেজি জলীয় বাষ্প নাই, মানে বাতাসে এখনো সে 40 কেজি জলীয় বাষ্প নিতে পারে, ক্যাপাসিটি আছে। আর মনে করো আমি বললাম বায়ুতে জলীয় বাষ্প আছে 80%, এই কথার মানে বায়ুর আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা 80%, এই কথার মানে কি? বায়ুতে 100 কেজি জলীয় বাষ্প ম্যাক্সিমাম থাকতে পারে, আছে 80 কেজি। অর্থাৎ বায়ু আর নিতে পারবে কতটুক? আর 20 কেজি জলীয় বাষ্প নিতে পারবে। হোপফুলি বুঝছো। তোমরা কি আপেক্ষিক আর্দ্রতা কনসেপ্টটা ক্লিয়ারলি হয়েছো? মানে ক্লিয়ারলি বুঝছো? আমাকে এইটুকু বলো, একটু ওয়াই লিখে জানাও। আপেক্ষিক আর্দ্রতা মানে কি বুঝছো তো? আপেক্ষিক আর্দ্রতা 50% মানে কি? বায়ুতে ম্যাক্সিমাম জলীয় বাষ্প থাকতে পারে 100 কেজি, আছে কতটুক? 50 কেজি। আপেক্ষিক আর্দ্রতা 70% মানে কি? বায়ুতে ম্যাক্সিমাম জলীয় বাষ্প যদি 100 কেজি থাকতে পারতো, আছে কত? 70 কেজি। ঠিক আছে, মুগ্ধ, ফাইহা, ঐশী বলছে ঠিক আছে ভাই, বুঝছি। তা তো ক্লিয়ার তোমরা, আলহামদুলিল্লাহ। এখন তুমি একটু চিন্তা করো, আমি তোমাকে একটা প্রশ্ন করি, তোমরা উত্তর দিও। আপেক্ষিক আর্দ্রতা মনে করো 90%। একটা রুমের আপেক্ষিক আর্দ্রতা মানে আমাদের মনে করো আশেপাশে রুম না, পুরো এলাকার আপেক্ষিক আর্দ্রতা 90%। এর মানে কি? বাতাসে 100 কেজি জলীয় বাষ্প থাকতে পারলে, মানে ম্যাক্সিমাম যদি 100 কেজি থাকতো, আছে 90 কেজি, মানে বাতাস কিন্তু পানি দিয়ে ভরা। ওই অবস্থায় কিন্তু তোমার ঘাম শুকাবে না। এই যে এখন এই যে আমাদের বাংলাদেশে যে বাজে অবস্থা, আমি রাস্তায় বের হইলেই ঘামি, বের হইলেই আমি ঘেমে যাই। কেন ঘেমে যাচ্ছি? কারণটা হচ্ছে কি, আমার বাতাসের আর্দ্রতা অনেক বেশি। বাতাসের আর্দ্রতা এখন 90% বা এরকম অনেক বেশি। অর্থাৎ বাতাসে প্রচুর পরিমাণে পানি আছে। তাহলে আমার বডিতে যে ঘাম হচ্ছে, এই ঘামটা বাতাস আর শুষে নেয় না, বাতাস আর নিচ্ছে না। কারণ বাতাসে পানি একদম অনেক বেশি পানি আছে, বাতাস আমার বডি থেকে ঘাম নিয়ে যাচ্ছে না। কিন্তু যদি মনে করো আমাদের বাংলাদেশের আর্দ্রতা 60%, 50% হইতো বা 45% হইতো, তখন কি হইতো? আমি ঘামতাম, বাতাসে পানির চাহিদা আছে, বাতাসে পানি নাই, বাতাস আমার বডি থেকে ঘাম নিয়ে যেত, তখন আমি স্বস্তি বোধ করতাম। তখন আমার মনে হইতো হ্যাঁ এবার আমার ভাল লাগতেছে, আমার তখন আর ঘাম গায়ে লেগে থাকতো না। বুঝছি? এখন দেখো, মনে করো একটা রুমের আপেক্ষিক আর্দ্রতা 60%, মানে এখনো 40 কেজি পানি বাতাস নিতে পারে যদি 100 কেজি মোট পানি সে নিত। যদি তার আপেক্ষিক আর্দ্রতা কত হয়? 60%, তখন তুমি এখানে একটা তোয়ালে দিছো এবং এখানে কি আছে? পানি আছে। এই রুমটা কি করবে? এই রুমটার আর্দ্রতা যেহেতু 60%, ও কি করবে? এই তোয়ালে থেকে পানি টান দিয়ে নিয়ে যাবে। কারণ তোয়ালের এখানে যে পানির কণাগুলো আছে এটা ভেজা, বা এখান থেকে ধরো পানি ও নিয়ে যাবে, টান দিয়ে পানি নিয়ে যাবে, তোয়ালে থেকে পানি নিয়ে চলে যাবে। যখন এই পানি বাতাস
এখান থেকে নিয়ে চলে যাবে, তখন পানি কি হবে? জলীয় বাষ্পে কনভার্ট হবে, পানি থেকে বাষ্পে কনভার্ট হবে, অর্থাৎ একটা সুপ্ত তাপ লাগবে জলীয় বাষ্প থেকে পানি হওয়ার জন্য, মানে পানি থেকে জলীয় বাষ্প হওয়ার জন্য সুপ্ত তাপ লাগবে। এই সুপ্ত তাপটা কোথা থেকে নেবে? এই সুপ্ত তাপটা এই থার্মোমিটার থেকে নেয়। তাই এই ভেজা থার্মোমিটারের তাপমাত্রা এই শুষ্ক থার্মোমিটারের তাপমাত্রা থেকে কমে যায়। আমি আবার তোমাদেরকে বলতেছি, ভালো করে শুনো। খ নাম্বারে আসবে, এগুলো লিখতে পারতে হবে। খ নাম্বারে আসবে, যাতে সুন্দর মতো কিন্তু লেখা যায়, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমি সুন্দর করে আরেকবার বলতেছি, তোমরা দেখো। বলবা কি? এই যে বাতাস কি করে? বাতাসের আর্দ্রতা যদি কম থাকে, বাতাসের আর্দ্রতা কম থাকলে কি করে? বাতাস এখান থেকে পানি বের করে নেয়। কিভাবে নেয়? পানিকে বাতাস কনভার্ট করে কিসে? পানিকে বাতাস জলীয় বাষ্পে কনভার্ট করে। পানিকে বাতাস জলীয় বাষ্পে কনভার্ট করে নিয়ে নেয়, বাতাসে নিয়ে নেয়। পানি থেকে যখন জলীয় বাষ্প হবে তখন অবশ্যই কি লাগবে? সুপ্ত তাপ লাগবে অবশ্যই। এই সুপ্ত তাপটা কোথা থেকে নেয়? এই সুপ্ত তাপটা নেয় হচ্ছে কোথা থেকে? যে থার্মোমিটার থেকে, বাল্ব থেকে নেয়। এই বাল্ব থেকে নিবে, বাল্ব থেকে নেয়। এই জন্য θ2 এর ভ্যালুটা অবশ্যই কি হয়? কম হয়। θ2 এর ভ্যালুটা এই জন্য কম হয়। সবাই কি বুঝছো? কনসেপ্টটা লিখতে পারবা তো? লিখতে পারার কথা। এবং দেখো θ2 এর ভ্যালু যত কম হবে, এই θ1 মাইনাস θ2 এর ভ্যালুটা তত কি হবে? বেশি হবে। স্বাভাবিক। এই যে θ2 যত কম হবে এই ডিফারেন্সটা তত কি হবে? বেশি হবে। তত আমাদের আপেক্ষিক আর্দ্রতা কম হবে, অর্থাৎ বাতাস বেশি বাতাস টেনে নিয়ে যাবে। ওকে, হ্যাঁ সঞ্জিতা, উইন্টারে, শীতকালে কি হয়? আমার যে হাত দেখতেছো না, আমার হাত একদম সাদা হয়ে যায়। মানে বাতাসে এত পরিমাণে জলীয় বাষ্প কম থাকে, আমার শরীর থেকে বাতাস এগুলো সব নিয়ে যায়, আমার শরীরটা পুরো সাদা হয়ে যায় মানে শীতকাল আসলে। ঠিক আছে, আচ্ছা, সো হোপফুলি তোমরা ক্লিয়ার। আমার মনে হয় তোমরা বুঝে গেছো জিনিসটা। আমি তারপর আরেকবার তোমাদেরকে তারপরে ক্লিয়ার করে দিই। ধরো বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ধরো 30%, বাতাসে প্রচুর পরিমাণে পানির চাহিদা আছে, প্রচুর বাতাসের পানির চাহিদা। বাতাস কি করবে? এখানে পানি পাইছে, এখান থেকে পানি শুষে বের করে নিবে, অর্থাৎ পানিকে জলীয় বাষ্পে কনভার্ট করে বাতাস নিয়ে নিবে। যত বেশি বাতাস পানিকে জলীয় বাষ্পে কনভার্ট করবে তত বেশি সুপ্ত তাপ লাগবে। এই তাপটা কোথা থেকে নিবে? এই থার্মোমিটার থেকে। অবশ্যই এই থার্মোমিটারের তাপমাত্রা এই শুষ্ক বা গরম ড্রাইয়ের থেকে এই থার্মোমিটারটা কি হয়ে যাবে? কম হবে তাপমাত্রা, এর তাপমাত্রা কমে যাবে, কারণ এখান থেকে সুপ্ত তাপ বের করে নিচ্ছে। এই জন্য θ2 এর মানটা কম হয়। যত বেশি θ2 এর মানটা কম হবে, বাতাসের আর্দ্রতা তত কম, বাতাসের তত বেশি পানির চাহিদা। আর θ2 যত কমবে, θ2টা যত কমবে, এই ডিফারেন্সটা তত কি হবে? বাড়বে। অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা যত কম হবে তত এই ডিফারেন্সটা বাড়বে। পরীক্ষা যাতে ভুল না হয়। আবার বলতেছি, বাতাসে পানির চাহিদা যত বেশি, অর্থাৎ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা যত কম, এই θ2টা তত বেশি নেমে যাবে। এটা যত বেশি নামবে, আমাদের θ1 মাইনাস θ2 এর ভ্যালুটা তত কি হবে? ওভারঅল বাড়বে। এ থেকে আমরা বুঝবো কি? বাতাসের আর্দ্রতা কম, বাতাসের আর্দ্রতা কম আছে। ঠিক আছে ভাই আপুরা, আমি যথেষ্ট ডিটেলসে পড়াই ফেলছি। হোপফুলি আর তোমাদের ঝামেলা থাকবে না। এবং এই সূত্রগুলো বের করার জন্য, মানে কতটুকু আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে কি হচ্ছে না, মানে কতটুকু কম, মানে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কতটুকু, শিশিরাঙ্গ কতটুকু বের করার জন্য বিজ্ঞানী গ্লেইসার একটা সূত্র দিয়েছেন। সূত্রটা অবশ্যই মনে রাখবা, θ1 মাইনাস θ ইকুয়াল টু জি ইন্টু θ1 মাইনাস θ2, যেখানে θ2 হচ্ছে এই যে ভেজা বাল্বের বা সিক্ত বাল্বের তাপমাত্রা, আর θ1 কি? শুষ্ক বাল্বের তাপমাত্রা বা রুম তাপমাত্রা বা বায়ুর তাপমাত্রা। জি কি? জি অবশ্যই ধ্রুবক, কনস্ট্যান্ট। এটার ভ্যালু প্রশ্নে দিয়ে দিবে। এর কোনো একক নাই, এর কোনো একক নেই। একক কিভাবে থাকবে? এদিকেও তাপমাত্রা, এদিকেও তাপমাত্রা। আর থেটা কি? থেটাই হচ্ছে আমাদের শিশিরাঙ্ক, থেটাই হচ্ছে শিশিরাঙ্ক। যে তাপমাত্রায় আমাদের কি হয়? রুমটা অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত হয়ে যায়, অর্থাৎ যে তাপমাত্রা পার করলেই শিশির পড়তে থাকে তাকেই বলা হয় শিশিরাঙ্ক। এবার তোমরা আমাকে একটু রেডি লিখে জানাও, তোমরা কি ম্যাথে যেতে প্রস্তুত? আমরা এখন ম্যাথে চলে যাব। মোটামুটি সব পড়াই ফেলছি, আর কিছু বাদ নাই, খালি এখন ম্যাথ করলেই ছুটি। সবাই রেডি? কনসেপ্ট ক্লিয়ার তো একদম? যথেষ্ট ডিটেলসে পড়াইছি। ওকে, লেটস স্টার্ট।
সো ফার্স্ট ম্যাথ ফটাফট সলভ করবা, কোনো দেরি নাই, কত আগে করতে পারো, ঠিক আছে? দেখো আমাদের একটা ঘরের তাপমাত্রা দেওয়া আছে, একটা ঘর আছে, ওকে, ঘরের তাপমাত্রা 30°C। আচ্ছা, ঘরের আর্দ্রতা 50%। আর কি দেওয়া আছে? বাইরের তাপমাত্রা, বাইরের তাপমাত্রা 10°C। আচ্ছা, আর বাইরের আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 70%। এই ঘরে একটা জানালা আছে, এইখানে একটা জানালা আছে, এটা একটা জানালা, ওকে, জানালা আছে, এখানে একটা জানালা দিছে, থাকুক। জানালা খুলে দিলে জলীয় বাষ্প কোন দিকে যাবে? অর্থাৎ ঘর থেকে বাইরে, ঘর থেকে বাইরে নাকি বাইরে থেকে ঘরে আসবে, এটা আমাদেরকে বের করতে হবে। চমৎকার প্রবলেম। আর একটু কিছু দিয়ে দিবে অবশ্যই। এই 30 জন্য সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে 32 মিলিমিটার পারদচাপ। আর বাইরের জন্য কত দিচ্ছে চলো দেখি। বাইরের জন্য দেওয়া আছে 10 মিলিমিটার পারদচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ 10 মিলিমিটার পারদচাপ। হ্যাঁ বলো অ্যান্সার কোনটা হবে? ভিতরে আসবে শিওর? ভিতরে না বাইরে যাবে? হ্যাঁ, ভিতর থেকে বাইরের দিকে যাবে না? আচ্ছা আমি করে দেখি, দাঁড়াও। শোনো, জলীয় বাষ্প কোন দিকে চাই? সবসময় বাষ্প চাই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে চাই। তাহলে আমাকে বের করতে হবে ঘরের ভিতরে চাপ কত আর ঘরের বাইরে চাপ কত। আচ্ছা, ক্যাপিটাল এফ হচ্ছে ম্যাক্সিমাম জলীয় বাষ্প যতটুকু থাকতো ততটুক চাপ, ম্যাক্সিমাম যতটুকু থাকতো। আচ্ছা আমি করে দিই, হ্যাঁ, তারপর তোমরা দেখো ম্যাক্সিমাম যতটুকু থাকতে পারতো সেটা হচ্ছে ক্যাপিটাল এফ। বাট এখানে যতটুকু জলীয় বাষ্প আছে ওইটুকু জলীয় বাষ্পের চাপ বের করতে হবে, তাই না? এই ক্যাপিটাল এফটা বলতে কি বোঝায়? ক্যাপিটাল এফ বোঝায় যেখানে ম্যাক্সিমাম যতটুকু জলীয় বাষ্প থাকতে পারতো, পুরাটা যদি থাকতো তাহলে তার চাপ হইতো এত। আছে কতটুকু জলীয় বাষ্প সেইটুকুর চাপ কত, উপস্থিত জলীয় বাষ্পের চাপ কত, সেটা তো আমরা বের করে একটা ফর্মুলা দিয়ে স্মল এফ দিয়ে বের করি। চলো বের করে ফেলি। আমরা একটু আগে পড়েছি আর সমান কি স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%, তাই না? স্মল এফ তাহলে কি হবে? আর ইন্টু ক্যাপিটাল এফ, আর ইন্টু ক্যাপিটাল এফ। পার্সেন্ট দিলাম না, তাহলে পার্সেন্টটাকে বাদ দিয়ে দিব। কত আসে দেখো, 0.5 আর ক্যাপিটাল এফটা কত 32, মানে 16 মিলিমিটার পারদচাপ। অর্থাৎ এই রুমটার এই ঘরের ভিতরে উপস্থিত জলীয় বাষ্পের চাপ কত? 16 মিলিমিটার পারদচাপ। যে উপস্থিত যে জলীয় বাষ্প আছে তার চাপ এত। এবার পরিবেশেরটা একটু দেখি, পরিবেশেরটা দেখি কি হচ্ছে। পরিবেশেরটা চলো দেখি। পরিবেশের উপস্থিত বাষ্পচাপ কত দেখি। এটা তো ম্যাক্সিমাম, পরিবেশে ম্যাক্সিমাম যতটুকু জলীয় বাষ্প থাকতে পারতো তার চাপ হচ্ছে এত, ম্যাক্সিমাম এত। তো দেখি এখন পরিবেশের বাষ্পচাপ কত। পরিবেশের বাষ্পচাপ সেম আর ইন্টু ক্যাপিটাল এফ দিয়ে করবা। আর কত? 70%, মানে 0.7, পার্সেন্টটা লিখলাম না, ইন্টু 10, 7 মিলিমিটার পারদচাপ। অবশ্যই আমরা কিন্তু বুঝতে পারতেছি যে রুমের ভিতরে উপস্থিত জলীয় বাষ্প যতটুকু আছে তার চাপটা বেশি, আর বাইরে পরিবেশে যে উপস্থিত যে জলীয় বাষ্প চাপ আছে তার চাপটা কম। অবশ্যই কি হবে? রুম থেকে ঘর হতে বাইরের দিকে যাবে, ঘর হতে বাইরের দিকে যাবে। সবাই কি ক্লিয়ারলি বুঝছো এখন? আমাকে জানাও, যারা ভুল করছিলা তারা একটু বইলো ভালো করে। পারবা তো কনসেপ্টটা? সবার আগে বের করবা কি? স্মল এফ বের করবা, উপস্থিত যতটুকু জলীয় বাষ্প আছে তার চাপটা বের করবা, উপস্থিত জলীয় বাষ্পের চাপটা বের করবা। তারপর দেখবা কোথায় বেশি। ভিতরে উপস্থিত জলীয় বাষ্পের চাপটা বেশি 16, আর বাইরে উপস্থিত জলীয় বাষ্পের চাপটা 7। অবশ্যই 7-এর থেকে 16 বেশি, অনেক বেশি, ভিতরে চাপটা অনেক বেশি। জানলা খুলে দিলে ভিতর থেকে জলীয় বাষ্প বাইরে চলে যাবে। ওকে, পারবা, নাইস। পরের প্রবলেম দেখি, তোমরা আগে সলভ করতে পারো নাকি আমি আগে সলভ করতে পারি? কি বলছে? একটা বিশাল জিনিসপাতি দিয়ে দিছে। ও বাই দ্য ওয়ে, এই যন্ত্রটাকে কি বলে মনে আছে তো নাম, তাই না? হাইগ্রোমিটার বলে, হাইগ্রোমিটার। লিখে দিই এক জায়গায়, এটার নাম কিন্তু হাইগ্রোমিটার, তাই না?
মিটার। শুষ্ক ও সিক্ত বাল্ব হাইগ্রোমিটার। নামটা জাস্ট একটু লিখে দিলাম তোমরা যাতে গোলায় না ফেলো। এই হাইগ্রোমিটার দিয়ে আমরা কি মাপি? আমরা আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করি। হাইগ্রোমিটার দিয়ে আমরা আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করি। আচ্ছা ঠিক আছে, সো এই যে সব দিয়ে দিছে, বের করতে হবে ঢাকার শিশিরাঙ্ক। ঢাকার শিশিরাঙ্ক কত দেখি, কে আগে বের করতে পারে ঢাকার শিশিরাঙ্ক? চলো বের করি। গ নাম্বারটা, θ1 মাইনাস থেটা ইকুয়াল টু জি θ1 মাইনাস θ2 লেখা যাবে তাহলে থেটা ইকুয়াল টু θ1 মাইনাস জি θ1 মাইনাস θ2। ঠিক আছে, লিখলাম মোটামুটি। এখন চলো সাজাই। ঢাকার শিশিরাঙ্ক θ1 কত ঢাকার ক্ষেত্রে? ঢাকা 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 শুষ্ক বাল্বের তাপমাত্রা 30.4, 30.4। গ্লেসিয়ারের ধ্রুবক কত? এই যে 1.65, 30.4 মাইনাস θ2 কত? এই যে 22.4। এর থেকে সহজ কিছু আমার মনে হয় দুনিয়াতে নাই, এত সহজ প্রশ্ন। জিতু সলভ করতে পারো বুঝছো, কিন্তু এখন তো তোমাদের এইচএসসি চলে আসছে, এখন এইচএসসিটা ভালো করে দাও, ফাঁক দিয়ে একটু একটু করে পড়ো, আর এইচএসসি শেষ করার সাথে সাথে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক নিয়ে ফটাফট বসে যাবা। এখন তো সময় তো বেশি নাই, বাট ভালো আগে আগে করতে পারলে ভালো হইতো। 17.2 আসে না? ভেরি গুড, 17.2 ডিগ্রি সেলসিয়াস, 17.2 ডিগ্রি সেলসিয়াস। ডান, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ জিতু, ভালো ভালো ভালো, তোমার আগ্রহ ভালো, আলহামদুলিল্লাহ। তারপরেও এইচএসসিটা ভালো করে দিবা, তার ফাঁকে ফাঁকে যা যা পারবা পড়ে রাখবা, ইঞ্জিনিয়ারিংয়ে অনেক ভালো হবে। আচ্ছা এরপরের প্রশ্ন, রিয়াব সমস্যা নেই, পারবা। দেখো দেখো, উপরোক্ত তথ্য মতে কোন স্থানে ভেজা কাপড় দ্রুত শুকাবে? আচ্ছা তোমরা আমাকে বলো তো, ভেজা কাপড় কোথায় দ্রুত শুকায়? যেখানকার আর্দ্রতা কম হবে, ঘাম সেখানে তাড়াতাড়ি শুকাবে, ঘাম তাড়াতাড়ি শুকাবে, ভেজা কাপড় তাড়াতাড়ি শুকাবে, সে জায়গায় তুমি বেশি স্বস্তি পাবা, বেশি আরাম পাবা, তোমার বেশি আরামদায়ক লাগবে ওই জায়গাটা, তাই না? বেশি আরামদায়ক হবে। তো এই বেসিক জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। যেখানকার আর্দ্রতা কম সেখানে ঘাম বেশি বেশি শুকাবে, তবে আর্দ্রতা যদি আবার বেশি কম হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। আর্দ্রতা যদি 10% 20% হয়ে যায়, মনে করো বাতাসের আর্দ্রতা হয়ে গেল 20%, তাহলে বাতাস তোমার আমার বডি থেকে যত পানি আছে সব বের করে নিবে, তোমার একদম সাদা বানায় ফেলবে, ওইটাও আবার বিপদ। তাহলে এটা একটু সলভ করি, চলো তো তোমরা আমাকে একটু হেল্প করো। ফার্স্টে চলো আমরা ঢাকারটা একটু হিসাব নিকাশ করে বের করি। ঢাকা, দেখো ঢাকার জন্য আমাদের শিশিরাঙ্ক বের হয়েছে কত? 17.2 ডিগ্রি সেলসিয়াস। একটু আগে দেখছি, আমরা একটু আগে বের করছি ঢাকার জন্য কত, 17.2 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা তাহলে ঢাকার ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা কত? আপেক্ষিক আর্দ্রতা কত হবে? স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। স্মল এফ এর পরিচয় কি ছিল? শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ। শিশিরাঙ্কের মানে এই তাপমাত্রায় বাষ্পচাপটা সম্পৃক্ত বাষ্পচাপ শিশিরাঙ্কের জন্য। সবার আগে আমরা 17.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 17.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পচাপটা বের করি, স্মল এফটা পেয়ে যাব। এটাই তো মানে শিশিরাঙ্কের জন্য সম্পৃক্ত বাষ্পচাপ। ধীরে ধীরে দেখো, আমি তোমাকে ট্রিক্সটা শিখাই দিই। 17.2 এর জন্য, তাহলে আগে 17 জন্য করবা, তারপর 0.2 এর জন্য করবা। 17 জন্য বের করবা বাষ্পচাপ, তারপর 0.2 ডিগ্রি সেলসিয়াসের জন্য বের করবা বাষ্পচাপ, করে যোগ করবা। একবার করবা 17 জন্য, একবার করবা কি 0.2 এর জন্য। ট্রিক্সটা বুঝছো? 17 জন্য বের করে তারপর 0.2 এর জন্য বের করবা, মনে থাকে যেন। কিভাবে করবা বলো ভাইয়াকে? ফার্স্টে 17 জন্য কত দেখো, এই যে 17 জন্য দেওয়া আছে বাষ্পচাপ হচ্ছে 14.56, লেখো 14.56 যোগ, এবার 0.2 এর জন্য করো, 0.2 এর জন্য দেখবা 17-র আশেপাশে কোনটা আছে। 17-র আশেপাশে 18 হতে পারে, 16 হতে পারে, ঠিক আছে 19 হতে পারে, কাছাকাছি নিতে হবে, বেশি দূরে ভ্যালু নেওয়া যাবে না, তাহলে আর তুমি অনুপাত করতে পারবা না, তখন আর সরলরৈখিক সম্পর্ক থাকে না, লিনিয়ার সম্পর্ক থাকে না। 17-র কাছে কোনটা আছে? 17-র ঠিক কাছে আছে দেখো এই যে 18, 18-র জন্য বাষ্পচাপ কত? 15.48। তাহলে 17-র জন্য জানো, 18-র জন্য জানো, পার্থক্য করো, পার্থক্য করো, করো পার্থক্যটা করো। 18 থেকে 17 1 ডিগ্রি সেলসিয়াস পার্থক্যের জন্য বাষ্পচাপের পার্থক্য কত হয়েছে? যে
এইটা মাইনাস এত। দেখো 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য পার্থক্য কত? এত। পার্থক্য হচ্ছে 15.48 মাইনাস 14.56। এইটুক পার্থক্য, এইটুক পার্থক্য, এই যে এইটুক পার্থক্য, এইটুক পার্থক্য, হ্যাঁ, কত ডিগ্রির জন্য হয়েছে? 17 থেকে 18, 1 ডিগ্রি সেলসিয়াস পার্থক্যের জন্য হয়েছে। 1 ডিগ্রি সেলসিয়াস পার্থক্যের জন্য হয়েছে। তাহলে 0.2 এর জন্য কত হবে? ইন্টু 0.2, দ্যাটস ইট, শেষ। 0.2। তোমরা এই জিনিসটা অনেক বড় ঐকিক নিয়ম করে করো। আমার ট্রিক্সটা বুঝছো সানজিদা, মনি? ভেরি গুড, নাইস। আমার ট্রিক্সটা দেখছো কতটা সুন্দর, আমরা কতটা টেকনিক্যালি করে ফেললাম। আমি তোমাদেরকে আমার ট্রিক্সটা আবার বুঝাই দিই। দেখো ঐকিক নিয়মেই করছি। ফার্স্টে 17 জন্য লিখছি 14.56, এটা লিখছি 17 জন্য, 17 জন্য 14.56। তো 0.2 এর জন্য কিভাবে বের করব? 17 থেকে 18, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস পার্থক্যের জন্য চাপের পার্থক্য হচ্ছে এত। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য পার্থক্য এত, 0.2 এর জন্য কত? বুঝছো কিভাবে করছি? এই যে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য পার্থক্য এত, এত পার্থক্য কার জন্য? 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য। 0.2 এর জন্য কত? ইন্টু 0.2, ঐকিক নিয়মে করছি। এটা কত আসে আমাকে বলো তো? 14.744। ভেরি গুড, 14.744 মিলিমিটার পারদচাপ। একইভাবে তোমরা ভাইয়াকে বলো, তোমরা কি ক্যাপিটাল এফ এর জন্য বের করতে পারবা না? পারবা তো? এই স্মল এফটা আমি যে বের করে দিয়েছি তোমাদেরকে, এই যে এটা বের করে দিলাম, দ্যাট মিনস আমি তোমাদেরকে 14.744 বের করে দিছি। ক্যাপিটাল এফ কি বের করতে পারবা? অনন্যা আমাকে বলে দিছে। ঠিক আছে, কি একটু আরেকবার চেক করো তো অনন্যা, বাকিরা কি পারবা? একটু বলো ভাইয়াকে। আচ্ছা আমি করে দিই, তোমরা না পারলেও করে দিই। দেখো ঢাকার জন্য, ঢাকার শুষ্ক বাল্বের তাপমাত্রা ছিল 30.4। ঢাকার তাপমাত্রা কত ছিল? 30.4 ছিল, 30.4। আচ্ছা, 30.4 এর জন্য আমরা বের করব 30.4, দেখি পারি নাকি। ফার্স্টে 30 এর জন্য বের করো, এটা ক্যাপিটাল এফ। 30 এর জন্য কত? 30 এর জন্য এই যে 30 এর জন্য দেওয়া আছে, দেখো 30 এর জন্য হচ্ছে 31.85, 31.85, 31.85। এবার করতে হবে তোমাকে এই 0.4 জন্য, 0.4 জন্য। তাহলে কিভাবে করবা? 30-এর কাছাকাছিটা নাও, 30-এর কাছে কত? 31। দেখো তাহলে 1 ডিগ্রি ডিফারেন্সের জন্য এখানে বাষ্পচাপ ডিফারেন্স হবে কতটুকু? এই যে 1 ডিগ্রি ডিফারেন্সের জন্য বাষ্পচাপ ডিফারেন্স হবে যে এতটুকু। এটা ছিল 30-এর জন্য, এটা ছিল 31-এর জন্য। 1 ডিগ্রি ডিফারেন্সের জন্য বাষ্পচাপ কতটুকু ডিফারেন্স হচ্ছে? 33.75 মাইনাস 31.85 ডিভাইডেড বাই 1, 31 মাইনাস 30। এটা 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য কতটুকু বাষ্পচাপ পরিবর্তন হয়েছে। তাহলে 0.4 জন্য ইন্টু 0.4, 0.4 জন্য কতটুকু পরিবর্তন হইল? 0.4 জন্য ক্যালকুলেট করলে এটা আসছে কত তোমাদের? সাইমা বলছে ভাইয়া 32.61, 32.61 মিলিমিটার পারদচাপ। এখানে বসায় দাও 32.61 মিলিমিটার পারদচাপ। একক একক কেটে যাবে। এভাবে তোমরা ঢাকার আর্দ্রতা পাবা। এটা কত আসে ঢাকার আর্দ্রতাটা? হ্যাঁ মুগ্ধ, অবশ্যই কাছাকাছি মান থাকবে। 1 ডিগ্রি ডিফারেন্স থাকবে, 2 ডিগ্রি ডিফারেন্স থাকবে, তোমাকে কাছাকাছি মান নিতে হবে, অবশ্যই কাছাকাছি মান নিতে হবে। 10-এর সাথে 11, 10-এর সাথে 12, 10-এর সাথে 20 নেওয়া যাবে না, তাহলে আর তোমার অনুপাতটা সেম থাকে না, মানে চাপের সাথে তাপমাত্রার যে সরলরৈখিক সম্পর্ক সেটা থাকে না, সম্পর্কটা এখানে তোমার কার্ভ হয়ে যায়। কত আসে এটা? ভাগ দিয়ে একটু বলবা, তাহলে আমার করা লাগে। 45.293, ভেরি গুড। 45 পয়েন্ট কত আসছে? 293, 45.293 না 213? 45.213, 45.213 এত পার্সেন্ট, 45.213%। ওকে, ভেরি গুড, নাইস। ঠিক একইভাবে তোমরা আমাকে বলো তো, ঢাকাটা তো আমরা করলাম, গাইবান্ধা, এই গাইবান্ধারটা তোমরা সলভ করতে পারবা না? ভাইকে একটু জানাও তো। সবার আগে শিশিরাঙ্ক বের করবা, থিটা প্রাইম বের করবা, তারপর স্মল এফ প্রাইম বের করবা, ক্যাপিটাল এফ প্রাইম বের করবা। আর প্রাইম হবে স্মল এফ প্রাইম
ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ প্রাইম ইন্টু 100%। পারবা তো? হ্যাঁ জি ভাইয়া পারবো। এটা কত আসে, কেউ কি করছো? আমাকে কে জানি অ্যান্সার বলে দিচ্ছে, সানজিদা অ্যান্সার বলে দিছিল যে 51.63% হয়। 51.63%। জান্নাত তো বলছে ভেরি গুড তো। হ্যাঁ হ্যাঁ নাইস। সৌমিকের বাড়ি হচ্ছে গাইবান্ধা। হ্যাঁ জানি না রে লাবিব, এটা কত আসে? 51.63। ভেরি গুড, 51.63%। তাহলে আমরা দেখতেই পাচ্ছি। সুতরাং কোথায় শান্তি লাগবে? ঢাকাতে নাকি গাইবান্ধাতে? ঢাকার আর্দ্রতা কত? 45, আর গাইবান্ধার আর্দ্রতা কি 51। ঢাকাতে তোমার বেশি শান্তি লাগবে। ঢাকাতে থাকলে তোমার শান্তি বেশি লাগবে। শান্তির ঠেলায় তোমার অবস্থা দেখো, তুমি সেই খুশি। ঢাকাতে থাকলে তোমার বেশি শান্তি লাগবে, আর গাইবান্ধা থাকলে কষ্ট হবে। ঠিক আছে, চলবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে রিয়াব, ভেরি গুড। সো ভাইয়া পুরা আমাকে একটু বলো, আজকে যে আমরা পড়াশোনা পড়লাম ওভারঅল একদম শুরু থেকে, ফার্স্টে আমরা কি পড়লাম? এই আদর্শ গ্যাসের যে সমীকরণ, সেখান থেকে আমরা দেখলাম ইকে সমান 3/2 এনআরটি সবার জন্য প্রযোজ্য, পড়া হয়ে গেছে। আমাদের পি এর ফর্মুলা ভাইয়া দেখাইছি। স্বাধীনতার মাত্রা বিভিন্নটার জন্য বিভিন্ন রকম হয়। একটা তোমাকে আমি এক পারমাণবিক গ্যাসেরটা প্রমাণ করে দেখাই দিছি। তারপরে আমরা প্রত্যেকটার জন্য আলাদা করে শিখছি শক্তির সমবিভাজন নীতি থেকে। আচ্ছা, এরপরে সবগুলো একটা চার্টে আমরা রাখলাম। এরপরে কি করলাম? হ্যাঁ তোমার হচ্ছে তোমার দেখো কি করছি আমরা ওভারঅল, এই যে আমাদের মোট গ্যাসের গতিশক্তি বের করছি। হ্যাঁ নুহা, আসলে ঢাকাতে আমাদের কষ্টটা বেশি হয়, তাই না? ঢাকাতে আমাদের অতটা শান্তি লাগে না, ঢাকাতে আসলে অনেক কষ্টের জায়গা। যাই হোক, তারপরে আমরা গড়মুক্ত পথ বের করলাম, গড়মুক্ত পথের সূত্রগুলো প্রমাণ করলাম, এবং আমরা কিন্তু ভালো করে শিখছি সিগমা হচ্ছে অণুর ব্যাস, ব্যাসার্ধ না, এবং এন এর পরিচয়টা দেখছি। তারপরে প্রত্যেকটার সাথে সম্পর্ক সমানুপাতিক কিভাবে, ব্যস্তানুপাতিক কিভাবে, আমি তোমাকে প্রমাণ করে দেখাই দিছি। এরপর আমরা একটা ম্যাথ করলাম সুন্দর। এরপরে শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা একদম কোড থেকে কনসেপ্টটা কিভাবে চিন্তা করা যায়, কিভাবে মুখস্থ করা যায়, সেটা আমরা দেখছি। এবং তাপমাত্রা বাড়াইলে কি হয়, জলবাষ্পের ভরচাপের সাথে কিভাবে সমানুপাতিক, সেটা আমাদের দেখা হয়ে গেছে। এরপরে এসে আমরা পরম আর্দ্রতাটা পড়লাম এবং আর্দ্রতা নিয়ে একটু ভালো করে পড়ছি, গ্লেসিয়ারের সূত্রগুলো দেখছি। দেখার পরে আমরা সুন্দর সুন্দর দুইটা প্রবলেম করলাম, এবং দেখো প্রথম প্রবলেমটা আর এই দুইটা প্রবলেমের ভিতরে আসলে সব কিছুই আছে। এখন যদি তোমাদের কখনো প্রশ্ন আসে যে কতটুকু জলীয় বাষ্প ঘনীভূত হবে, কতটুকু শিশির পড়বে, হ্যাঁ কতটুকু জলীয় বাষ্প ঘনীভূত হবে, তাপমাত্রা কমলে কতটুকু শিশির পড়ে, এটাও আমি তোমাদেরকে না ট্রিক্স করে পড়াই ফেলছি। এই দেখো এখানে কিন্তু 40 কেজি 50 কেজির জন্য 10 কেজি, এই যে 10 কেজি শিশির পড়ছে। সো কীভাবে শিশির পড়ে সেটাও আমি তোমাদেরকে টেকনিক্যালি শিখাই ফেলছি। আমার এখানে পড়ানো হয়ে গেছে যে কতটুকু ঘনীভূত হয়, কতটুকু শিশির পড়ে। সো অ্যাকচুয়ালি আমরা সব কিছু পড়ে গেছি। এখন আমার তোমাদের উদ্দেশ্যে কথাবার্তা আগে একটু বলি, তারপর বিদায় নেই, ঠিক আছে? সেটা হচ্ছে তোমাদের আসলে অনেক মিস করব। কি আর বলার বলো, তোমাদেরকে অনেক বেশি মিস করব। তোমাদের সাথে দেখা হইতে হইতে তো আসলে অনেকদিন ক্লাস হয়ে গেল, এবং ক্লাস আজকেরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল, তোমাদের আসলে ফিজিক্স ক্লাস শেষ। অ্যান্ড কি বলবো, সেটা হচ্ছে একটা কথাই বলি, ভালো করে পড়ো। অ্যাডমিশনে তোমাদের সাথে যদি দেখা হয়, যাতে করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে যাতে ভালো হয়, তোমরা ভালো করতে পারো, সেটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবং হোপফুলি ভালো কিছুই হবে। সো ভালো থাকো সবাই, তোমার জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।